সালাম আলাইকুম, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম স্যার, আসসালাম আসসালামু স্যার। আলাইকুম। আচ্ছা, তো আজকে আমরা শুরুতে আমাদের সার্ভেটা নিয়ে কথা বলবো এবং আমাদের মিড টার্ম প্রেজেন্টেশনের টাইম ঘনিয়ে এসেছে প্রায়। যদি আপনাদের টার্ম প্রজেক্টের শিডিউলটা দেখেন তাহলে আমাদের 8th উইকে 7ই আগস্ট, আজকে হচ্ছে 15ই জুলাই, তো 7ই আগস্ট কিন্তু আপনাদের পার্ট বি এর প্রেজেন্টেশন হবে। পার্ট বি কোনটা? Reasons and innovative ways to solve traffic jam in Dhaka city. আপনারা তো ঈদের ছুটিতে চলে যাচ্ছেন, 19 থেকে 24 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। তারপরে 2 সপ্তাহ পরেই কিন্তু শনিবারে পড়ছে। আপনাদের যেহেতু 30 জন 6টা গ্রুপ 1.5 ঘন্টার স্লটে আটবে না, এই জন্য আমি প্রেজেন্টেশন গুলো শনিবারে দিয়েছি। ওই শনিবারে কোনো ক্লাস নেই। সো শনিবার 7 তারিখে কিন্তু আপনাদের পার্ট বি এর উপর প্রেজেন্টেশন হবে। ওই প্রেজেন্টেশনের যেসব ডেলিভারেবল আছে, একটা রিপোর্ট, একটা পাওয়ার পয়েন্ট ফাইল। সো আপনারা এটা কতটুকু কাজ করা শুরু করেছেন আমি জানি না। সো আমার মতে যেহেতু আর 2 সপ্তাহ প্লাস 1 সপ্তাহ, 3 সপ্তাহ আছে, 3 সপ্তাহ এখন তো অবশ্যই কাজ করা উচিত। প্লাস আমাদের সার্ভে কোশ্চেন আমরা প্রিপেয়ার করেছি, অলরেডি একজন রেসপন্স দিয়েও দিয়েছে। তো সার্ভে কোশ্চেনটা আপনাদেরকে দেখে আসতে বলেছিলাম, আপনারা কি দেখে এসেছেন? জি স্যার। জি স্যার। কারো কোনো কমেন্ট আছে, কোনো কারেকশন বা কিছু? আপনারা যে কোশ্চেনগুলো সাবমিট করেছেন সেগুলো থেকেই যেগুলো আমার ভালো লেগেছে সেগুলা অ্যাকুমুলেট করার চেষ্টা করেছি। হ্যাঁ, এবং যদি কখনো মনে হয় যে এটা এইভাবে না হয় ওভাবে হলে ভালো হতো, এটার সাথে আরেকটা অপশন থাকলে ভালো হতো, সেটাও বলতে পারেন। এরকম কি কারো কোনো ইয়ে আছে? নো স্যার। আমি একটা জিনিস ম্যানেজ করতে স্যার পারিনি। হ্যাঁ, বলেন মুয়াজ, স্যার বলেন। যারা ঢাকার জি স্যার, যারা ঢাকার বাইরে বর্তমানে যে বাড়ি থেকে লেখাপড়া করতেছে, তারা ঢাকা সিটি সম্পর্কে ওই আশপাশের মানুষদেরকে কোনো কোয়েকশন করলে সঠিক আনসার কি আসবে, এটা নিয়ে একটু সন্দেহ। আবার বলেন, বুঝিনি। যারা ঢাকার বাইরে পড়ালেখা করতেছে তারা কি করলে? না স্যার, যারা ঢাকার বাইরে বর্তমানে গ্রাম থেকে যে অনলাইনে ক্লাস করতেছে, হ্যাঁ, 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 তারা যদি এই সার্ভে কোয়েকশনটা তাদের আশপাশের মানুষদেরকে, এই যে ঢাকা সিটি নিয়ে যে কোয়েকশন গুলো আছে, হ্যাঁ, হ্যাঁ, ঢাকা তাহলে সিটির ওইটা করা জাম যাবে না অথবা স্যার। এর সলিউশন কি? আপনি তো নিজেই বুঝতে পারতেছেন এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে ঢাকা রিলেটেড, তাই না? অনেকগুলো কোয়েশ্চেন আছে ঢাকা রিলেটেড। সো আপনি যেখানে আছেন সেখানে তার চারপাশে যদি এমন মানুষকে জিজ্ঞেস করেন যারা ঢাকাতে থাকেই না, তাদেরকে আপনি করতে পারবেন না। আপনাকে এমন মানুষদের জিজ্ঞেস করতে হবে যারা ঢাকাতে একটা সিগনিফিকেন্ট পার্ট টাইম কাটিয়েছে তাদের জন্য, বা বর্তমানে ঢাকায় থাকে এরকম মানুষকে। নাইলে তারা ঢাকার আপনার ওয়াটার লগিং সম্পর্কে কেমন করে বলবে, তারা ঢাকার জাম সম্পর্কে কেমন বলবে, অটোমেশন সম্পর্কে কিভাবে বলবে, তাই না? তো এই কোশ্চেন হচ্ছে ঢাকা জি বেস, স্যার। কারণ আমাদের তো ঢাকা শহরেই মেইনলি ট্রাফিক জ্যামটা লাগে, অন্য শহরে অত হয়তো লাগে না, তাই না? আমাদের ট্রাফিক জ্যামটা মেইনলি ঢাকা বেস। তো আমরা ঢাকার পার্সপেক্টিভে সার্ভে করছি। সো যারা ঢাকাতে নিয়মিত থাকে, এখন লকডাউনের কারণে বাড়িতে গেছে সেটা ভিন্ন কথা, কিন্তু মেইনলি ঢাকাতে থাকে এরকম মানুষদেরকে আমরা জিজ্ঞেস করবো। যারা সারা জীবনে ঢাকাতে থাকে নাই, শুধুমাত্র 2 একবার বেড়ানোর জন্য ঢাকায় যায়, তাদেরকে আমরা জিজ্ঞেস করবো না। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তো এখানে কোশ্চেন কোনটা বুঝতে কি কারো কোনো সমস্যা হয়েছে? কারণ আপনারা কিন্তু আলটিমেটলি এগুলো সার্ভে করবেন, এবং আপনারা যাদেরকে জিজ্ঞেস করবেন সবাই যে টেকনোলজিক্যালি স্ট্রং হবে এর কোনো গ্যারান্টি নেই। তাহলে এমন হতে পারে আপনি আপনার মোবাইল ফোনে গুগল ফর্মটা ওপেন করে নিয়ে গেলেন একজনের কাছে যে আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই, সে অ্যান্সার দিলে আপনি সাথে সাথে আহ তার হয়ে অপশনগুলোতে ক্লিক 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 দিয়ে সাবমিট করে দিলেন।
ঠিক আছে, সো একই ইমেল আইডি ইউজ করে আপনি অনেকবার সাবমিট করতে পারবেন। ঠিক আছে, অনেকবার সাবমিট করতে পারবেন যদি আপনি কারো পক্ষ হয়ে সাবমিট করেন। ঠিক আছে, এবং ওই সোর্স আইডি দিয়ে ওইটাই বোঝানো হবে যে আপনি কার জন্য এটা সাবমিট করতেছেন। ঠিক আছে, তো সোর্স আইডি দুই ভাবে দেওয়া যেতে পারে। আপনাদের রিকোয়ারমেন্টে যেহেতু আছে যে একজন মিনিমাম 30টা করে দিবে, 30টা আছে না, কোথায় লেখা আছে, এই যে মিনিমাম 30, এক এক একজনকে মিনিমাম 30 জনের সার্ভে নিতে হবে, ইনক্লুডিং হিমসেলফ হইতে পারে, সে নিজেও দিতে পারে প্লাস আরো 29 জনের কাছ থেকে সে ডাটা নিবে। ঠিক আছে, এবং এই 29 জনের মধ্যে একটা রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি শুধুমাত্র আপনার বন্ধুদেরকে জিজ্ঞেস করলে হবে না যাদের এজ গ্রুপের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই। আপনার তো স্পেস ধরেন হাজার হাজার বন্ধু বান্ধব আছে, আপনি 29 জন ফ্রেন্ডকে বলে দিলেন, তারা ফিল আপ করে দিল, তাহলে হবে না। ঠিক আছে, একটা সিগনিফিকেন্ট পার্সন আপনার এজ গ্রুপের ভ্যারিয়েশন থাকতে হবে। ঠিক আছে, আপনাদের এজ গ্রুপ কত, মেবি 20 থেকে 25-এর মধ্যে আপনাদের সবার এজ গ্রুপ, না আরো কম হইতে পারে, 18 থেকে 25-এর মধ্যে। ঠিক আছে, কিন্তু আপনি যদি আপনার এই এজ গ্রুপের মধ্যে সবাইকে জিজ্ঞেস করেন তাহলে এই সার্ভের একসেপ্টেবিলিটি অনেক কমে যাবে। এই জন্য কি করতে হবে, ডিফারেন্ট এজ গ্রুপের মানুষকে জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, 30+ মানুষকে জিজ্ঞেস করতে হবে, 40+ মানুষকে জিজ্ঞেস করতে হবে, 50+ মানুষকে জিজ্ঞেস করতে হবে, 60+ মানুষকে জিজ্ঞেস করতে হবে। ঠিক আছে, ইয়াং আপনাদের চেয়ে ছোট অত বেশি না গেলেও সমস্যা নেই। ঠিক আছে, মানে 10 বছর একটা ছেলেকে জিজ্ঞেস করার কিছু নেই, সে হয়তো অত কিছু বলতে পারবে না, তার ম্যাচুরিটি কম। ঠিক আছে, অ্যাডাল্ট থেকে শুরু করে আপনার পরের গুলার জন্য, অ্যাডাল্ট থেকে শুরু করে পরের গুলার জন্য। ঠিক আছে, মিনিমাম 50% ডাটা কিন্তু আপনার এজ গ্রুপের চেয়ে ভ্যারি করতে হবে। আমি আগের বার দেখেছি যে বেশিরভাগ মানুষই তার বন্ধু বান্ধবদেরই বেশি দেয় এবং এজ গ্রুপের ভ্যারিয়েশনটা আসে না, কিন্তু এজ গ্রুপের ভ্যারিয়েশন আনতে হবে। যদি না পারেন তাহলে কি হবে, আপনার ওইটার জন্য যে অল্প কিছু মার্কস আছে, 30 মার্কস, 30 মার্কসের মধ্যে অনেক মার্কসের ডিভিশন আছে। ঠিক আছে, অনেক ধরনের মার্কসের ডিভিশন আছে। সো ওই এজ গ্রুপ ভ্যারিয়েশন আনার জন্য 1 বা 2 মার্কস আছে, সেই 2 মার্কস পাবেন না। ঠিক আছে, এবং এই এই 1-2 মার্কস হচ্ছে পুরো 100-র মধ্যে, তাই না, 3 মার্কস গেলে কিন্তু একটা গ্রেড চলে যায়। তো সেইভাবে আপনাদেরকে চেষ্টা করতে হবে। ঠিক আছে, আর 30 হচ্ছে মিনিমাম, কেউ যদি 30-র চেয়ে বেশি আনেন মোস্ট ওয়েলকাম। ঠিক আছে, আগের বার অনেকে নিজেদের বিভিন্ন দিকে দুর্বলতা ঢাকতে সার্ভে বেশি করেছিল, কেউ 30-এর জায়গায় 40টা নিয়ে আসছিল, 50টা নিয়ে আসছিল। ঠিক আছে, কিন্তু 30টা হচ্ছে মিনিমাম, 30টা হচ্ছে মিনিমাম। তো এই জিনিসটা আপনার সোর্স আইডিতে লিখতে পারেন। 2-3 ভাবে লেখা যেতে পারে। একটা হতে পারে যে আপনার নাম যেটা লিখতেছেন, যেমন ফারদিন, নিখিল ফারদিন, সে হয়তো লিখলো ফারদিন 1। ঠিক আছে, সোর্স আইডি প্রথমটা লিখলো ফারদিন 1। ঠিক আছে, পরেরটা লিখলো ফারদিন 2, ফারদিন 3। অথবা এরকম একটা ইয়া হতে পারে, আপনার আইডি হতে পারে, যে আইডিটা দেখাই আমি, এখানে আছে। স্যার, বলেন। নিজের একটা হবে না? হুম, মানে নিজে একটা দেওয়া লাগবে না এই যে সার্ভেতে? নিচে দিতে পারেন, সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। তো এই যে ওকে স্যার। আপনার সোর্স আইডি কিরকম হইতে পারে, ঠিক আছে, সোর্স আইডি কিরকম হইতে পারে, সিরিয়াল বা সোর্স আইডি। সো আমি আগের বার এরকম একটা কোড দিয়ে দিছিলাম, আপনি কি দেখতে পাচ্ছেন, আমি জানি না, না দেখতে স্যার। পাচ্ছেন, শেয়ার করি নাই তাই না? নো স্যার। সো আপনাদের গ্রুপ আছে, তারপরে আপনাদের নিজস্ব রোল নাম্বার আছে,
আর আপনাদেরকে 30টা আনা লাগবে। তাহলে এরকম একটা ইয়া করা যেতে পারে, সিরিয়াল নাম্বার ক্রিয়েট করা যেতে পারে। প্রথমে হচ্ছে গ্রুপের নাম্বার, তারপরে হচ্ছে আপনাদের রোল নাম্বার, ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার এটা কততম, 30টা মিনিমাম লাগবে না, তাহলে কততম, nth। এটা আমরা কি লিখতে পারি, গ্রুপের জন্য ধরেন আপনি থার্ড গ্রুপে অবস্থিত, তাহলে 3 লিখলেন। আপনার রোল, রোল হচ্ছে সবসময় আপনার লাস্টের 3 ডিজিট, তাই না? আপনাদের তো রোল এরকম থাকে যে মেবি 2017, 2/22, হ্যাঁ, তারপরে থাকে 31, ঠিক আছে। তাহলে ABCDEFGHIJ, এই লাস্টের 3টাকে আমি রোল বলতেছি। তাহলে এখানে আমি HIJ এটা লিখতে পারি, HIJ। এটা কত আসলো, 031। এরপরে nth, এখানে আমার কততম লাগবে, আমার লাগবে হচ্ছে 30টা। 30টার জন্য 2 ডিজিট লাগবে, তাই আমি যখন প্রথমটা লিখবো তাকে লিখবো 01, সেকেন্ডটা লিখবো 02, থার্ডেরটা 03, ফোর্থেরটা 04, এইভাবে। আর সামনেরটা সেম থাকবে, 3031, 3031, 3031, ঠিক আছে। এইভাবে আমার 30টা পর্যন্ত আসবে। এটা একটা সোর্স আইডি হইতে পারে, এটা একটা অপশন। আরেকটা অপশন হতে পারে যেটা আমি বললাম, আপনি আপনার নামের পার্ট দিয়ে করতে পারেন, ঠিক আছে, নামের পার্ট দিয়ে করতে পারে। নিখিল লিখলো, নিখিল 1, তারপরটা নিখিল 2, যেটা আপনার সুবিধা মনে হয়, ঠিক আছে। তাহলে আমি বুঝতে পারবো যে এর কয়টা করে থাকতেছে। মাঝখানে বাদ পড়তে পারে, আপনি হয়তো আগে একজনকে দিচ্ছেন, সে ফিল আপ করে নাই, পরে আরেকজন ফিল আপ করে ফেলছে, ওখান থেকে দেখে বোঝা যাবে সে মোট কয়টা দিচ্ছে, ঠিক আছে। তো এরকম ভাবে আপনারা সোর্স আইডি দিতে পারেন, এরকম ভাবে। স্যার 30টাই কি এইভাবে করা যাবে? 30টাই কি, মানে সোর্স আইডি দিয়ে কি 30টা করা যাবে, যে 30 জনের কাছ থেকে আমাদের ইনফরমেশন লাগবে? আপনাকে তো মিনিমাম 30 জনের থেকে সার্ভে করা লাগবে, মানে আপনি মিনিমাম। তো প্রত্যেকের জন্য একটা ডিফারেন্ট আইডি লাগবে না? তো সেই আইডিটা কিভাবে দিলেন সেটা আমি দেখালাম। আপনার প্রশ্নটা আমি ঠিক বুঝতে পারিনি, আরেকবার বলবেন? ওকে স্যার, আমি বুঝতে পারছি, আমার ভুল হয়েছে বুঝতে। আচ্ছা, সো এটা হচ্ছে 30 জনের জন্য 30টা আইডি আপনি দিলেন, ঠিক আছে, মিনিমাম। এরপর আপনি যদি আরো বেশি নিতে চান সমস্যা নাই, এরপর 31, 32, 33 যা ইচ্ছা দিতে পারেন, ঠিক আছে। আর এখানে আপনারা একটা ইয়া বলি যে জিনিসটা তো অনেক সহজ, তাই না? এটা জাস্ট গুগল ফর্ম ফিল আপ করা। আপনি মনে করলেন যে ধুর আমি এগুলো কিছু করব না, এত ঝামেলা করতে পারবো না, হ্যাঁ, আমি পরে একদিন নিজে বসে একসাথে 30টা ইচ্ছা মতো দাগাই দিব, ঠিক আছে, ইচ্ছা মতো দাগাই দিব। তো এভাবে করলে সমস্যা যেটা হতে পারে যে পরবর্তীতে এই ডাটাগুলো যখন আমরা অ্যানালাইসিস করব, আমি নিজের পাশাপাশি আমি অন্যদেরকে, অর্থাৎ অন্য গ্রুপদেরকে, সবাইকে ডাটাবেসটার ভুল ধরতে ইনভাইট করব। ডাটাবেস দেখে কিভাবে মনে হচ্ছে যেগুলো ভুল, ঠিক আছে, কোন ইনপুট গুলাকে ভুল মনে হচ্ছে, তাই না? অনেক কিছু ভুল হতে পারে না, যে যারা চোখ বন্ধ করে আন্দাজে দাগায় তাদের তো ভুল হওয়ার চান্স বেশি। একটা ডাটার সাথে একটা কোশ্চেনের সাথে আরেকটা কোশ্চেন পরে বোঝা যায় যে এ হচ্ছে না পড়ে অ্যান্সার দিচ্ছে। এরকম ভুল ধরতে ইনভাইট করব, আপনারা নিজেরাও ধরবেন, আমিও ধরবো। এরকম যদি দেখি কারো ডাটা সেটের মধ্যে, আপনারা যে 30টা করে ডাটা সেট আনতেছেন, এর মধ্যে বেশিরভাগই ভুল পাওয়া যাচ্ছে, তার মানে হচ্ছে সে নিজে কাজগুলা করে নাই, সে নিজে কাজগুলা করে নাই, ঠিক আছে। সে আইদার আন্দাজে করছে, অথবা এমন যাদেরকে দিছে যারা হচ্ছে ঠিক মতো করে নাই। সেই ক্ষেত্রে তার কিন্তু পেনালাইজ হবে। যদি এমন ভাবে প্রমাণ করতে পারি আমি যে বেশিরভাগই তার ডাটা হচ্ছে ভুয়া ডাটা, তাহলে সেক্ষেত্রে সে এই যে কোর্স প্রজেক্ট 30 নাম্বারের মধ্যে 0 পাবে। একটাতে 0 পাইলে আপনার বাকি থাকে 70, 70-এর মধ্যে আপনি কিভাবে পাস করবেন, এটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এটা হচ্ছে একটা দিক। সেকেন্ড আরেকটা দিক হচ্ছে যে ধরেন আপনার এরকম কোনো ভুল নাই, আপনার ডাটাবেসের মধ্যে কোনো ভুল নাই, ঠিক আছে, কিন্তু তারপরও আপনি যাদের কাছ থেকে ডাটা কালেক্ট করতেছেন, ঠিক আছে, তাদের কোনো না কোনো রকম প্রুফ আপনাকে রাখতে হবে। আইদার তার সাথে ডাটা ইয়া করে তার সাথে ছবি তুলে রাখতে হবে, অথবা আপনি যেটা ফিল আপ করছেন সেটার মধ্যে দাগ দিয়ে রাখতে হবে, কোনো না কোনো প্রুফ রাখতে হবে। এই প্রুফ আমি র্যান্ডমলি যে কারোর জন্য চেক করতে পারি। আমার পক্ষে তো সবারটা চেক করা সম্ভব হবে না। আপনারা 30 জন আছেন, 30 জনে 900টা ডাটা নিয়ে আসবেন, 900টা ডাটা চেক করা আমার পক্ষে সম্ভব হবে না। আমি র্যান্ডমলি চেক করব, ঠিক আছে, র্যান্ডম মানে পুরাই র্যান্ডম, ঠিক আছে। 3-4 জনকে জিজ্ঞেস করব তাদের
ডাটাবেস তারা কিভাবে কালেক্ট করেছে সেগুলো আমি তাদেরকে কোশ্চেন করব, ঠিক আছে। যদি তারা স্যাটিসফাইড অ্যান্সার দিতে না পারে, ঠিক আছে, সেই ক্ষেত্রেও তাদের মার্কস ভালো মতো ডিডাকশন হবে। তারা কি মাত্রায় স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারতেছে না সেই মাত্রায় আমি তাদের মার্কস ডিডাক্ট করবো। যদি আমার মনে হয় যে সে একদমই কাজ করে নাই, ঠিক আছে, একদমই কাজ করে নাই, ফাঁকিবাজি করছে, 2 নম্বরই করছে, তাহলে তাকে বেশি ডিডাক্ট করবো। কাউকে দেখে মনে হয় যদি সে সিনসিয়ার ছিল, সে চেষ্টা করছে কিন্তু তারপরে সে পারে নাই, তাহলে তাকে আরেক রকম ডিডাক্ট করবো, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে সতর্কবার্তা, ঠিক আছে। আপনারা যদি আনফেয়ার মিনস ফলো করতে চান, ঠিক আছে, যদি ধরা না পড়েন তাহলে তো কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। যদি ধরা পড়েন সেক্ষেত্রে আপনাদের কিন্তু হেভি প্রাইস দিতে হবে, ঠিক আছে, হেভি প্রাইস দিতে হবে। সো অনেস্টলি করার চেষ্টা করবেন, অনেস্টলি করার চেষ্টা করবেন। আচ্ছা, সো এই কোশ্চেন গুলার মধ্যে আমার ধারণা আপনাদের কারো কোনো সমস্যা নেই। তারপর আমি একবার বাংলা তর্জমা করে যাই, যেহেতু অনেকের হয়তো বাংলা বুঝাতে কষ্ট হতে পারে, ঠিক আছে, বাংলা বুঝতে অথবা বুঝাতে কষ্ট হতে পারে। কারণ অনেক ক্ষেত্রে আপনি যাদেরকে জিজ্ঞেস করবেন তাদের ইংরেজি নলেজ যত ভালো নাও থাকতে পারে, তাদেরকে আপনাকে বাংলায় তর্জমা করে বুঝাইতে হবে, ঠিক আছে, তাই না? সো প্রথম কোশ্চেনটা কি, অ্যাজ এ রেজিডেন্ট অফ ঢাকা সিটি হাউ অফেন ডু ইউ এক্সপিরিয়েন্স ওয়াটার লগিং অন রোডস ডিউরিং রেইনি সিজন? বর্ষাকালে জলাবদ্ধতা কত ফ্রিকুয়েন্টলি তারা ফেস করে? এগুলোর মানে আপনারা বুঝেন। নেভার মানে কখনোই না, রেয়ারলি মানে খুব কম সময়, সামটাইমস মানে মাঝে মধ্যে, অফেন মানে প্রায়ই, মোস্ট অফ দ্য টাইম মানে অধিকাংশ সময়, ঠিক আছে। অ্যাকর্ডিং টু ইয়োর ওপিনিয়ন হোয়াট ইজ দ্য মেইন রিজন অফ ওয়াটার লগিং? জলাবদ্ধতার প্রধান কারণ কি আপনার মত অনুসারে? এখানে আমি 4টা মত দিয়েছি। একটা হচ্ছে ল্যাক অফ প্ল্যানিং, এর বাংলা কি হতে পারে? প্ল্যানিং এর বাংলা কি? পরিকল্পনার অভাব। করাপশন পরিকল্পনার হচ্ছে অভাব। দুর্নীতি, দুর্নীতি। ইনক্যাপাবিলিটি অফ দ্য অথরিটি মানে হচ্ছে যে আমার যে কর্তৃপক্ষ আছে তাদের অযোগ্যতা, অদক্ষতা, ঠিক আছে। ল্যাক অফ অ্যাওয়ারনেস অফ পিপল, মানুষের মধ্যে সচেতনতার অভাব, ঠিক আছে। লাস্ট এটা আদার্স আছে, এটা আমি ঠিক মতো দিতে পারিনি, এটা আমি জন্য আপনাদেরকে জিজ্ঞেস করার জন্য রেখেছিলাম। আপনারা কি গুগল ফর্মে কি ওই জিনিসটা জানেন যে মাল্টিপল কোয়েশ্চেনের সাথে কিভাবে আবার রাইটিং করা যায়? এটা আমি খুঁজে পাই নাই। মাল্টিপল কোয়েশ্চেন আছে 4টা, এর মধ্যে যে কোনো একটা চুজ করতে পারবো, কিন্তু এর বাইরে ধরেন আমার একটা অপশন মনে হইলো, ধরেন আমি একটা 5 নম্বর অপশন দিতে চাচ্ছি, ঠিক আছে। তো ওটা সবগুলোকে আদার্স এর মধ্যে না ফেলে ওটাকে কি ওয়ার্ড আকারে লেখার কোনো অপশন আছে গুগল ফর্মে? আপনারা কি জানেন? আমি এটা স্যার খুঁজে পেলাম অপশন না। স্যার অপশনটা আছে, নিচে একটা টেক্সট দেওয়ার জায়গা থাকে, কিন্তু স্যার কিভাবে সেট করে এই জিনিসটা একটু জানা নাই স্যার। আচ্ছা, তাহলে আমি এটা একটু ট্রাই করব, আমি চেষ্টা করছি, আমি পারি নাই। তো আপাতত যেটা হচ্ছে যে যদি কেউ বলে আদার্স, তাহলে আদার্সই রাখবেন, মেনশন করার পসিবল হচ্ছে না। আপনি যেহেতু বলেন আছেন তাহলে আমি আরো খুঁজে দেখবো। আমি খুঁজছি অলরেডি, আমি পাই নাই। একই কোশ্চেনে লাস্টে ওয়ার্ড সেট করা আমি খুঁজে পাচ্ছি না। আপনি যদি কেউ পান আমাকে জানাবেন, আমি নিজেও খুঁজবো, ঠিক আছে। কেউ যদি পান আমাকে জানাবেন, এটা এক্সট্রা ক্রেডিট হিসেবে আপনার কাউন্ট করা হবে, ঠিক আছে। কেউ পান জানাবেন, আর যদি না পাই তাহলে এভাবেই থাকবে, আদার হিসেবে থাকবে। আর যদি পান এখানে লেখা সম্ভব হয় যে আমি আদার্স ক্লিক করার সাথে সাথে এটা ব্লকটা ওপেন হয়ে যাবে এবং এখানে আমি কিছু লিখতে পারবো, তাহলে তো সবচেয়ে ভালো হয়, ঠিক আছে। আচ্ছা, এটা 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর হচ্ছে হাউ মাচ অ্যাডিশনাল ট্রাভেল টাইম ডু ইউ এক্সপিরিয়েন্স অন অ্যাভারেজ ইন আ রেইনি ডে কম্পেয়ার টু নর্মাল ডে? যেদিন বৃষ্টি পড়ে সেদিন আপনার যাতায়াতে এক্সট্রা কত সময় লাগে অ্যাভারেজে, ঠিক আছে। অন্যদিন আমার যেখানে 30 মিনিটে আমি পৌঁছে যাই, সেখানে কি আমার 30 মিনিটেই পৌঁছতে পারি, নাকি আমার বেশি সময় লাগে, 40 মিনিট লাগে, 50 মিনিট লাগে? অ্যাভারেজে কত সময় বেশি লাগছে, ঠিক আছে, এক্সট্রা টাইম, ঠিক আছে, অ্যাডিশনাল ট্রাভেল টাইম, টোটাল না কিন্তু অ্যাডিশনাল, অতিরিক্ত কত সময় লাগতেছে? তো প্রথমটা হচ্ছে 0 মিনিট, মানে লাগে না। নর্মাল দিনে যেরকম সময় লাগে আমার বৃষ্টি বৃষ্টি মুখর দিনে একই সময় লাগে। পরেগুলো হচ্ছে 15 মিনিটের মধ্যে, 16 থেকে 30 মিনিট, 31 থেকে 45, 46 থেকে 60, অথবা 1 ঘন্টার বেশি, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অ্যাবাউট রিগার্ডিং অটোমেশন ইন মেট্রো রেল? এটা যে কোশ্চেনটা করেছিল মনে হয় জুবায়ের করেছিল, ওখান থেকে দিয়েছি যে পাবলিক আসলে কি মনে করে। দেখি, আমি তো একরকম চিন্তা করেছিলাম, জুবায়ের ভিন্ন রকম চিন্তা করেছিল। সো আমরা 900 জন পাবলিককে জিজ্ঞেস করে দেখি যে মেট্রো রেল যদি আসে, মেট্রো রেলটাকে পুরোপুরি অটোমেটিক করে ফেললে, মানে ওখানে কোনো মানুষ থাকবে না, সব কাজই অটোমেটিক হবে। আপনি টিকিট কাটবেন, অটোমেটিক্যালি ভেন্ডার মেশিন থেকে টিকিট বের হবে, টাকা পে করবেন, অটোমেটিক্যালি পে করবেন, ঠিক আছে। ঢুকবেন, ঢোকার সময় যে ব্লকেজ গুলো থাকে, ঠিক আছে, ঢোকার জন্য আপনি টিকিট সোয়াইপ করবেন, আপনাকে গেটে ঢোকার জায়গাটা অন করে দিবে, আপনি ঢুকবেন, আবার এটা অফ হয়ে যাবে,
ঠিক আছে? তো এরকম পুরোপুরি অটোমেশন হবে নাকি ওখানে আপনারা চান যে মানুষজন দ্বারা থাকবে, মানুষজন কন্ট্রোল করবে? ঠিক আছে, সো এটা অটোমেশনটা আপনি এগ্রি করতেছেন নাকি ডিসএগ্রি করতেছেন? যারা অটোমেশন চায় তারা এগ্রি করবে অথবা স্ট্রংলি এগ্রি করবে, যারা চায় না তারা স্ট্রংলি ডিসএগ্রি করবে অথবা ডিসএগ্রি করবে। আর নিউট্রাল মানে তার কোনো মত নাই। ঠিক আছে, পরে কোশ্চেন হচ্ছে দ্য মেট্রো রেল ইটসেলফ এন্ড দ্য স্টেশন উইল বি সেফ ফর অল ইভেন অ্যাট লেট নাইট। মেট্রো রেলের ভিতরে অর্থাৎ রেলটা যখন চলাচল করবে রেলের ভিতরে এবং স্টেশনটা সবার জন্য, ঠিক আছে, ছেলে মেয়ে বাচ্চা সবার জন্য, এমনকি গভীর রাতেও সেফ হবে নাকি? আপনার কি মনে হয়? ঠিক আছে, সেফ থাকবে নাকি মহিলাদের জন্য বাচ্চাদের জন্য? এটা রাত 12টা বা 1টা 2টা লাস্ট টাইম যেটা, তখন যদি কেউ চলাচল করে তখন এটা সেফ থাকবে নাকি? ঠিক আছে, ডু ইউ এগ্রি উইথ দিস স্টেটমেন্ট? এটা ভাবে 5টা, এগুলো তো বুঝিনি। স্ট্রংলি ডিসএগ্রি, ডিসএগ্রি, নিউট্রাল, এগ্রি, স্ট্রংলি এগ্রি। স্যার এটা কি তারপর চালু হোয়াট করার ইজ, আগে বলা সম্ভব স্যার? এটা পারসেপশন। আমি তো আপনার কাছে স্ট্যাটিস্টিক্যাল মত চাচ্ছি, স্ট্যাটিস্টিক্যাল ইয়াটা চাচ্ছি না, ইনফরমেশনটা চাচ্ছি না, আমি চাচ্ছি আপনার মত। আপনার কি মনে হয়? ঠিক আছে, এটা তো আপনি এখনো বলতে পারেন যে যে আপনার আপনার বোনকে কি আপনি রাত 12টার সময় মেট্রো রেলে একা যাতায়াত করতে দিতে আপনি সেফ ফিল করেন না? এটাই তো, এটাই আপনার যদি মনে হয় হ্যাঁ ফিল করি, তাহলে আপনি কি বলে সেফের পক্ষে মত দিচ্ছেন। আপনি যদি না, রাত 12টার সময় আমার বোন কেন একা ওখানে চলা করবে, যে কোনো বিপদ হইতে পারে, তার মানে আপনি এটা বিশ্বাস করতেছেন না। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? জি স্যার। তারপর যে হোয়াট ইজ দ্য মেইন রিজন ফর ট্রাফিক জ্যাম, এমনকি আপনি নিজের জন্য চিন্তা করতে পারেন। নিজের জন্য ধরেন রাত 1টার সময় ব্যাক করতেছেন, মেট্রো রেল দিয়ে ব্যাক করবেন, আপনি কি সেফ ফিল করতেছেন নাকি? নাকি আপনি হাই জায়গার ভয় ফিল করতেছেন? ঠিক আছে, সেটাও হইতে পারে। তারপর যে হোয়াট ইজ দ্য মেইন রিজন ফর ট্রাফিক জ্যাম ইন ঢাকা সিটি, এখানে কতগুলো বলা আছে, তো এটা আদারটা দিতে পারলে ভালো হইতো। সো মাকসুদ যেহেতু বললো, মাকসুদও ভালো মতো খুঁজবে, অন্যরাও ভালো মতো খুঁজবে, আমিও দেখবো, যদি করা যায় তাহলে আমি তাড়াতাড়ি এটা চেঞ্জ করে দেবো। ঠিক আছে, যে আদার্স এর মধ্যে মেনশন করা যায় নাকি। বাকিগুলোর মধ্যে কি আছে? টু মেনি প্রাইভেট কার্স, অনেক বেশি আপনার প্রাইভেট কার, ইনসাফিসিয়েন্ট রোডস, অপর্যাপ্ত রাস্তাঘাট, হাই পপুলেশন ডেন্সিটি, জনসংখ্যার ঘনত্ব খুব বেশি, অল্প জায়গায় অনেক বেশি মানুষ বাস করে, ট্রাফিক রুল ভায়োলেটিং টেন্ডেন্সি অফ পাবলিক, মানুষজন ট্রাফিক রুলকে ফলো করতে চায় না, তারা খালি ভায়োলেট করে, এই জন্য ট্রাফিক জ্যাম লাগে। ঠিক আছে, কোনটা মেইন রিজন? মেইন রিজন কিন্তু একটা হবে, একাধিক হবে না, মেইন রিজন একটা হবে। হোয়াট সলিউশন ডু ইউ সাজেস্ট টু সলভ দ্য মেইন রিজন অফ ট্রাফিক জ্যাম? আগের বার যেটা বললেন সেটাকে সলভ করার জন্য আপনি কি সলিউশন দিতে যাচ্ছেন? ঠিক আছে, এটা যেহেতু শর্ট অ্যান্সার, আমার মনে হয় এখানে আপনি ইচ্ছা করলে আগেরটাতে যদি কি বলে আদার্স এর মধ্যে যদি অন্য কিছু লেখে, ঠিক আছে, সেখানে আদার্স লিখে এখানেও কিন্তু লিখে দেওয়া যায়, এইটা হচ্ছে প্রবলেম, এটা হচ্ছে সলিউশন। ঠিক আছে, এইভাবেও দেওয়া যেতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে হাউ, এগুলো কিন্তু খুব কম কথায় লিখবেন, একদম প্যারাগ্রাফ লেখা শুরু করবেন না, যাকে জিজ্ঞেস করবেন তার মতটা শুনে আপনি কিওয়ার্ড দিয়ে লেখার চেষ্টা করবেন, কারণ এগুলো কিন্তু আমরা পরে ডাটা হিসেবে সাজাবো, সেটা আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, এরকম বিভিন্ন আপনার টেক্সচুয়াল ভ্যালুকে, ঠিক আছে, টেক্সচুয়াল ভ্যালুকে কিভাবে ডাটা হিসেবে সাজানো যায়, ডাটা হিসেবে সাজানো যায়, এই জন্য আমি বিভিন্ন টাইপের কোশ্চেন দিয়েছি। অনেক কোশ্চেনে শুধু ওপিনিয়ন, অনেক কোশ্চেনে সংখ্যা থাকবে, অনেক কোশ্চেনে এরকম টেক্সট থাকবে, এই সবগুলোকে কিভাবে একটা সেম ডাটাবেস হিসেবে সাজানো যায়। ঠিক আছে, আলটিমেটলি আমাদের ডাটাবেসটা এরকম হবে, আমাদের ডাটাবেসটা এরকম এরকম ডাটা ডেসক্রিপশনের উপর বেস করে এরকম একটা ডাটাবেস হবে, যেখানে খালি আপনার সংখ্যার কোড থাকবে, সংখ্যার কোড থাকবে। এটা কততম কোশ্চেন, কততম কোশ্চেনে আপনার কততম রেসপন্সটা কি দিছে, এরকম একটা আপনার ডাটাবেস হবে। ঠিক আছে, জাস্ট সংখ্যা থাকবে 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে যদি এরকম এজ থাকে, এজের ক্ষেত্রে এরকম সংখ্যা থাকতে পারে 34 40 43 45 39, এগুলো হচ্ছে মেবি এজের বয়স, মানে এজ, তাদের রেসপন্ডেন্টদের এজ। ঠিক আছে, এরকম। আচ্ছা, তারপর হচ্ছে হাউ ডু ইউ রেট পাবলিক ট্রানজিট ফ্যাসিলিটি ঢাকা সিটি, ঢাকা শহরের যেই আপনার পাবলিক ট্রানজিট ফ্যাসিলিটি আছে, ঠিক আছে, বাস, তারপর আরো যেসব পাবলিক ট্রানজিট গুলো আছে সবাই যেগুলো ব্যবহার করতে পারে, সেগুলোর স্ট্যান্ডার্ডটা কিরকম, রেট কিভাবে করবে? বিলো স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ডের চেয়ে নিচে, পুয়ার, খারাপ, নিউট্রাল, গুড, এক্সিলেন্ট। ইফ অ্যাভেলেবল, হাউ অফেন ডু ইউ ইউজ ফুট ওভার ব্রিজ ওয়াইল ক্রসিং দ্য রোড? ঠিক আছে, আপনার রাস্তা পার হওয়ার দরকার পড়তেছে, আপনার আশেপাশে ফুট ওভার ব্রিজ আছে, আপনি ওইটা ইউজ করবেন কি করবেন না? ঠিক আছে, অপশনগুলো হচ্ছে নেভার, কখনোই করব না। ঠিক আছে, রেয়ারলি, যদি দেখি যে আশেপাশে ট্রাফিক পুলিশ আছে অথবা
আমাকে কেউ এনফোর্স করতেছে যে উপর দিয়ে যান, উপর দিয়ে যান, উপর দিয়ে যান, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে করি, নাইলে করি না। সামটাইমস, ঠিক আছে, আমি মাঝে মধ্যে করি, আমার কোনো তাড়া নাই, হাঁটতেছি যাচ্ছি ঘুরতেছি ফিরতেছি তখন ঘুরলাম, কিন্তু আমি একটু ব্যস্ত আছি, আমার এখন কাজে যাইতে হবে, তখন আর করলাম না, ঠিক আছে, মাঝে মধ্যে। মোস্ট অফ দ্য টাইমস, বেশিরভাগ সময় করি, অলওয়েজ, সব সময় করি। হোয়াট ইজ ইউর ওপিনিয়ন রিগার্ডিং লকডাউন অর শাটডাউন ডিউ টু কোভিড-19? সো এখন যে আমাদের লকডাউন বা শাটডাউনটা চলতেছে, আপনারা অলরেডি শুনেছেন যে আজকে থেকে মনে হয় ঈদের একদিন পর পর্যন্ত শিথিল করা হয়েছে, আবার 23 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আবার লকডাউন বা শাটডাউন দেওয়া হয়েছে, ঠিক আছে। সো এটা সম্পর্কে আপনার মতামত কি? আপনি কি এগ্রি করেন না ডিসএগ্রি করেন? এবং এই জন্য আপনার ডিফারেন্ট আপনার ইকোনমিক ইনকাম লেভেলের মানুষকেও আসলে জিজ্ঞেস করা দরকার, ঠিক আছে, কারণ এটা কিন্তু ইনকামের সাথে অনেকখানি জড়িত। যাদের ইনকাম হচ্ছে অনেকটা দিন আনি দিন খায়ের মতো, যারা হচ্ছে প্রতিদিন কাজ করে ইনকাম করে, তারা কিন্তু তাদেরকে যত যাই বলেন না কেন, তারা কিন্তু এই লকডাউন শাটডাউন কিছু মানতে চাবে না, তাই না? কারণ তারা হচ্ছে একদিন ইনকাম না করলে তারা হয়তো দিন ভাত খাবে না, তো তারা একরকম চিন্তা করবে। আর যাদের অতটা সমস্যা নাই, যারা মোটামুটি ইনকাম করতে পারতেছে লকডাউনের মধ্যেও, ঠিক আছে, অফিসে না গেলেও অফিস বেতন দিচ্ছে সরকারি নিয়ম অনুসারে, ঠিক আছে, তারা হয়তো মনে করবে হ্যাঁ হ্যাঁ এটা তো খুবই দরকার, নাইলে বেশি বেশি মানুষ মারা যাচ্ছে। এখন তো প্রায় প্রতিদিন মানে 200 জন মানুষ মারা যাচ্ছে, এত তো আগে কখনো আসে নাই, তাই না? আগে ম্যাক্সিমাম মনে হয় 50 জনের মতো উঠছিল, কারণ ইদানিং গত কয়েক সপ্তাহ ধরে 100 প্লাস থাকলো, এখন রিসেন্টলি দেখলাম 200 প্লাস হয়ে গেছে। তো এক একজনের এক এক রকম চিন্তা ভাবনা হবে। এই জন্য আমি জিজ্ঞেস করতেছি যে আপনারা যাতে বিভিন্ন ইকোনমিক ইনকাম লেভেলের মানুষকে জিজ্ঞেস করতে পারেন, তাহলে সেটা একটা আনবায়াস স্যাম্পল হবে। কিন্তু আপনার স্যাম্পল যদি এমন শুধুমাত্র ধনীদেরই আপনি জিজ্ঞেস করেন, তারা হয়তো আরেক রকম ওপিনিয়ন দেবে, ঠিক আছে। তারপর যে ডিড ইউ গেট ভ্যাকসিনেটেড, টিকা পেয়েছেন কিনা? তো এখানে বিভিন্ন কোম্পানির টিকা আছে। তো কোন কোম্পানির টিকা 2টা ডোজ দেওয়া লাগে, কোন কোম্পানির টিকা 1টা ডোজ দেওয়া লাগে। সেটা তো আমি আর জিজ্ঞেস করতেছি না যে কোন কোম্পানির টিকা দিয়েছেন, এই জন্য আমি একটু ঘুরিয়ে লিখেছি। প্রথমটা কি? ইয়েস বোথ ডোজেস অর কমপ্লিট ডোজ, ঠিক আছে। যদি 2টা ডোজ হয়, 2টা ডোজের 2টা ডোজই পাইছি, অথবা যদি 1টা ডোজ হয়, সে 1টা ডোজ পাইছি, কমপ্লিট হয়েছে, মানে আমার আর টিকা দেওয়া লাগবে না। এটা হচ্ছে ইয়েস, 1 নম্বরটা। সেকেন্ডটা হচ্ছে, ঠিক আছে, যাদের 2টা ডোজ দেওয়ার কথা ছিল কিন্তু 1টা ডোজ দিতে পারছে আর এটা দিতে পারে নাই, 1 ডোজ অর ইনকমপ্লিট, মানে পুরা হয় নাই এখন, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে রেজিস্টার্ড বাট ডিড নট গেট ইট, আমি ওই যে অ্যাপটার মধ্যে নিবন্ধন করা লাগে সেটাতে নিবন্ধন করছিলাম কিন্তু পাই নাই, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে নট এলিজিবল টু রেজিস্টার। সো প্রথম দিকে আমাদের দেশে নিয়ম ছিল যে 40-এর ঊর্ধ্বে যারা বয়স তারাই শুধু রেজিস্টার করতে পারবে, বাকিরা পারবে না, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে কিন্তু এটা তুলে দিয়েছিল। তুলে দেওয়ার পর আপনি রেজিস্টার করছেন নাকি সেটাও আপনি চিন্তা করতে পারেন, ঠিক আছে। আপনি যদি আপনার লেভেলের আপনার এই যে বন্ধুদেরকে জিজ্ঞেস করেন সেই ক্ষেত্রে, ঠিক আছে, যে আমি এলিজিবল ছিলাম না, ঠিক আছে। লাস্ট এটা হচ্ছে নট উইলিং টু গেট ভ্যাকসিনেটেড। এরকম মানুষ অনেক আছে যারা টিকা আসলে দিতে চাচ্ছে না, ঠিক আছে। তারা বলছে এই টিকা দিয়ে কি হবে, টিকার মধ্যে দিলে আরো রোগ থাকতে পারে, এরকম অনেক মানুষ চিন্তা ভাবনা করে, ঠিক আছে। তারা হচ্ছে দিতে না চায়, নট উইলিং টু গেট ভ্যাকসিনেটেড। সো এই 5টা অপশন। তো এটা হচ্ছে জেনারেল, আপনি যাকে জিজ্ঞেস করতেছেন তার জন্য। তারপরেরটা হচ্ছে উনার পরিবারে যদি উনি যদি 40-এর কোটার কারণে দিতে না পারে, উনার পরিবারে যে 40 প্লাস মেম্বার গুলো আছে তারা কি পেয়েছে নাকি? ডিড দ্য 40 প্লাস মেম্বার্স অফ ইউর ফ্যামিলি গেট ভ্যাকসিনেটেড, ঠিক আছে। এখানে আগের গুলা সেম। তো নট এলিজিবল টু রেজিস্টার এটাকে আমি চেঞ্জ করে দিয়েছি, কারণ 40 প্লাস সবাই এলিজিবল ছিল, সেটার অপশনটা আমি চেঞ্জ করে দিয়েছি নো 40 প্লাস মেম্বার। এমন হতে পারে যে ওই ফ্যামিলিতে কোনো 40 প্লাস মেম্বার নেই, এমন হতে পারে আপনার একজন বন্ধু অথবা আপনার একজন সিনিয়র ভাই, সে অলরেডি বিয়ে শাদী করে ফেলছে, তার একটা বাচ্চা আছে, কিন্তু তাদের বয়স কারোরই 40 ক্রস করে নাই, ঠিক আছে। ভাইয়ার বয়সও 40 ক্রস করে নাই, ওয়াইফের বয়সও 40 ক্রস করে নাই, বাচ্চার বয়সও 40 ক্রস করে নাই, নো 40 প্লাস মেম্বার হইতেও পারে। আর আদার্সের মধ্যে কি বলছি, এটা একটু জটিল দেওয়াটা, ঠিক আছে। যদি পারেন দিবেন, না পারলে বাদ দিবেন। ধরেন একাধিক যদি 40 প্লাস মেম্বার থাকে, তাই না, কারো বাবা মা থাকতে পারে, কারো বাবা মা এবং আরো বড় ভাই বোন অনেকে থাকতে পারে, ঠিক আছে, 4-5 জন থাকতে পারে। তো 4-5 জন যদি থাকে, সেক্ষেত্রে আমি অপশনটা এইভাবে দিয়েছিলাম যে আপনি সবারটার জন্য এগুলাকে 1 2 3 4 5 এরকম অপশন ধরে সবারটা সিরিয়ালি লিখে যাবেন। আমি একটা উদাহরণ দিছি, ইফ ফর ফাদার অপশন ইজ 1, সে বাবা 2টাই দিতে পারছে, মা রেজিস্টার করছে কিন্তু পায় নাই, তাহলে আপনি লিখতে পারেন 1 3 অথবা 3 1, 1 3 অথবা 3 1। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো যে আসলে ব্যাপারটা কি হচ্ছে, যে একাধিক যদি 40 প্লাস মেম্বার থেকে একজন 2টা ডোজ দিতে পারছে, আরেকজন হচ্ছে রেজিস্টার করছে কিন্তু পায় নাই, ঠিক আছে। আচ্ছা,
এবার হচ্ছে কোভিড ইজ আ ডেঞ্জারাস লাইফ থ্রেটনিং ডিজিজ, এগ্রি উইথ দিস স্টেটমেন্ট অর নট, যেরকম মনে করেন সেভাবে দিবেন। Were anybody of your family or you affected by COVID-19? আপনি নিজে অথবা আপনার পরিবারের কেউ কি আক্রান্ত হয়েছিল কিনা, yes অথবা no. What was the outcome if anybody of your family or you were affected by COVID-19? তো রেসপন্স গুলো হতে পারে nobody was affected, কেউ আক্রান্ত হয় নাই, হোম ট্রিটমেন্ট and got cured, বাসার মধ্যে চিকিৎসা করা হয়েছে, সুস্থ হয়ে গেছে, admitted in the hospital, got cured, হাসপাতালে ভর্তি করা হয়েছে, সুস্থ হয়ে গেছে, admitted in ICU, আইসিইউর মধ্যে গিয়েছিল কিন্তু পরে সুস্থ হয়ে গিয়েছে অথবা মারা গিয়েছে। ঠিক আছে, লাস্টেরটা হচ্ছে স্টিল এফেক্টেড, এখন আক্রান্ত, এখনো তার শেষ হয়নি। ঠিক আছে, এই অপশনগুলো আছে। হাউ ইউর মেন্টাল ওয়েলবিং ইজ বিং এফেক্টেড বাই প্যান্ডেমিক, আপনার মানসিক অবস্থা কিরকম। অনেক মানুষ আছে যারা দিনের পর দিন বাসায় থাকতে থাকে, এটা শহর অঞ্চলে বেশি হবে হয়তো, গ্রাম অঞ্চলে যারা গিয়েছেন তারা হয়তো গ্রামে একটু ঘুরে ফিরে বেড়াতে পারেন, বাসা থেকে বের হতে পারেন। কিন্তু যারা শহরে আছে, অ্যাপার্টমেন্টে আছে, অনেকেই বাসা থেকে বের হতে দেয় না, বাচ্চাদেরকে বের হতে দেয় না, দিলেও একদম খালি নিচের গ্যারেজটা পর্যন্ত যাইতে দেয়, রাস্তায় বের হতে দেয় না। তো এগুলার কারণে অনেকেই আপনার মেন্টাল ওয়েলবিং, যেটা মানসিক ভারসাম্য বা সুস্থতা, সেটা এফেক্টেড হয়েছে নাকি। ঠিক আছে, নট অ্যাট অল, বাই সাম মার্জিন, বাই কনসিডারেবল মার্জিন, সিভিয়ারলি, একদমই না, অল্প পরিমাণে, ভালো পরিমাণে, একদম সিভিয়ারলি। ঠিক আছে, তারপর আপনাদের সাথে জন্য খুবই রিলেটেড কোয়েশ্চেন, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন রিগার্ডিং অনলাইন লার্নিং, ইউনিভার্সিটি লেভেলের অনলাইন লার্নিং সম্পর্কে আপনার ধারণা কি। ঠিক আছে, ক্যান্ট লার্ন প্রপারলি অ্যান্ড শুড বি স্টপড অ্যান্ড বেটার টু সিট আইডল, আমি ঠিক মতো শিখতে পারতেছি না, বন্ধ করে দেওয়া উচিত অনলাইন লার্নিং, এবং আমরা বসে থাকি, দেরি হোক সমস্যা নাই, এটা একটা মত। সেকেন্ড হচ্ছে দ্য অনলি অপশন ফর নাও, সো অলরেডি আমাদের 1.5 বছর পার হয়ে যাচ্ছে, সো এই 1.5 বছরকে আমরা বসে থাকবো, এটাই একমাত্র অপশন এখন, সো এই জন্য এটা কন্টিনিউ করা উচিত। ক্যাম্পাস বেসড লার্নিং শুড বি স্টার্টেড নাও, অন্য সবকিছু খুলে দিচ্ছে, অফিস খুলে দিচ্ছে, বাজার খুলে দিচ্ছে, খালি আমাদেরটাই খুলতেছে না। ঠিক আছে, এই জন্য আমাদের ক্যাম্পাস বেসড লার্নিং খুলে দেওয়া উচিত এখন। ঠিক আছে, এই 3টা অপশন, আর এর সাথে অন্য অন্য যদি কিছু থাকে লেখা পসিবল হইলে লিখে দিবেন। হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট চ্যালেঞ্জ অফ অনলাইন লার্নিং, এটা আপনারা বলবেন, আপনারা নিজেরা বলবেন, এবং আপনি যাদেরকে জিজ্ঞেস করতেছেন তারা যদি 40+ হয়ে থাকে, বা যারা যারা এখন স্টুডেন্ট না, তারাও তো একটা আইডিয়া থেকে বলতে পারে, কারণ তাদেরও হয়তো ছেলে মেয়ে পড়াশোনা করতেছে, ভাই বোন পড়াশোনা করতেছে, তাদেরকে দেখতেছে, তারা কি প্রবলেম ফেস করতেছে সেটা দেখতেছে, সেটার উপর বেস করে কিন্তু তারাও রেসপন্স করতে পারবে, নট নেসেসারি যে আপনাকে নিজেকেই পড়তে হবে। ঠিক আছে, যেমন আমার মায়েরও একটা আইডিয়া আছে অনলাইন লার্নিং সম্পর্কে, আম্মু একরকম মত দেয় যে অনলাইন লার্নিং হচ্ছে এরকম। ঠিক আছে, সো নিজেই যে পড়তে হবে নট নেসেসারিলি, অন্যরা পড়তেছে, ছেলেমেয়েরা পড়তেছে, নাতি নাতিরা পড়তেছে, ভাই বোন পড়তেছে, এখান থেকেও কিন্তু একটা আইডিয়া করে বলা যায় যে অনলাইন লার্নিংটা কি হওয়া উচিত এবং এটার চ্যালেঞ্জটা কি। ঠিক আছে, হোয়াট ওয়াজ ইউর ওয়ে অফ শপিং ডিউরিং দ্য প্যান্ডেমিক, কিভাবে শপিং করেছেন, অনলাইন শপিং অথবা বাজার থেকে মার্কেটে গিয়ে শপিং করেছেন অন্যভাবে। আর ইউ উইলিং টু কন্টিনিউ অনলাইন শপিং আফটার দ্য প্যান্ডেমিক, প্যান্ডেমিক যখন শেষ হয়ে যাবে, যখন সবকিছু আবার নর্মাল হবে ইনশাল্লাহ, তখন কি আপনি এই অনলাইন শপিংটা কন্টিনিউ করবেন কিনা, নাকি অনলাইন শপিং আপনি পছন্দ করেন না, করবেন না। ঠিক আছে, ইয়েস, মেবি, নো, এখনই অনলাইনে শপিং করেন না, এত প্যান্ডেমিকের অবস্থা, তারা ভবিষ্যতে তো করবেনই না। ঠিক আছে, হাউ ফ্রিকুয়েন্টলি ডিড ইউ ভিজিট ইউর রিলেটিভস অর ফ্রেন্ডস পার মান্থ ডিউরিং দ্য প্যান্ডেমিক, সো প্যান্ডেমিক প্রায় অনেক বছর, অনেক মাস হয়ে যাচ্ছে, 13, 14, 15 মাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই সময় আপনি অ্যাভারেজে প্রতি মাসে বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজনের বাসায় কতবার বেড়াতে গিয়েছেন প্রতি মাসে, কখনোই যান নাই, 3বারের চেয়ে কম গিয়েছেন, অ্যাভারেজে 4 থেকে 7 বার, 8 থেকে 10 বার, 10 বারের বেশি। হোয়াট ইজ দ্য প্রাইমারি অর মেইন পারপাস অফ ইউর ট্রাভেলিং ডিউরিং কোভিড, এই কোভিড এর 13-14 মাস আপনি যাতায়াত করলে, বাইরে বের হলে, ট্রাভেল করলে কি কারণে করেছেন। সোশ্যাল অ্যাক্টিভিটিস, ওয়ার্ক, শপিং, স্টাডিং, রিক্রিয়েশন, আদার্স। সোশ্যাল অ্যাক্টিভিটিস বলতে কি বুঝিয়েছি, এমনি বাকিগুলো তো বোঝা যাচ্ছে, ওয়ার্ক মানে কাজে বের হয়েছে, শপিং মানে কেনাকাটা, স্টাডিং মানে পড়াশোনার জন্য, রিক্রিয়েশনের জন্য। সোশ্যাল অ্যাক্টিভিটিস হচ্ছে ধরেন এই যে প্যান্ডেমিকের সময় অনেকে আক্রান্ত হয়েছে, অনেক আপনার স্বেচ্ছাসেবী সংগঠক ছিল না, এমনকি স্টুডেন্টস শুরুর দিকে শুরু করেছিল, যে তারা বিভিন্ন নিয়ে, সাহায্য সহযোগিতা নিয়ে তারা গরিব মানুষদের কাছে খাবার পৌঁছে দিচ্ছিল, এই টাইপের কাজগুলোকে সোশ্যাল অ্যাক্টিভিটিস বলেছি। ঠিক আছে, যারা হচ্ছে গরিব মানুষদের কাছে স্বেচ্ছাসেবক দল হিসেবে কাজ করতেছে, খাবার পৌঁছে দিচ্ছে, অথবা হাসপাতাল রিলেটেড কাজ করতেছে, রোগী রিলেটেড কাজ করতেছে, শুরুর দিকে অনেক আত্মীয় স্বজন, তাদের পরিচিত মানুষ যদি আপনার কোভিডে মারা গিয়েছে, তাদেরকে ফেলে পালিয়ে চলে গিয়েছে,
ঠিক আছে, তখন এরকম বিভিন্ন সংস্থা থেকে মানুষ এসে তাদেরকে দাফন কাফন করেছে, ঠিক আছে। তো ওই ওই সোশ্যাল কাজগুলোকে বোঝাচ্ছি। ডু ইউ অলওয়েজ ইউজ মাস্ক ওয়েন ইউ গো আউটসাইড? বাইরে গেলে কি সবসময় মাস্ক পরেন কি পরেন না? অলওয়েজ ইয়েস, বাট সামটাইমস আই ফরগট, মাঝে মধ্যে ভুলে যাই। মোস্টলি নো, বেশিরভাগ সময় পড়ি না, বাট সামটাইমস বাউন্ড টু ওয়্যার, অর্থাৎ যখন পুলিশ সামনে দেখি অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো মানুষকে দেখি তখন পড়ি, অন্য সময় পড়ি না, নেভার, কখনোই পড়ি না। ডু ইউ থিঙ্ক লকডাউন হ্যাজ অ্যাডভার্সলি এফেক্টেড ইউর হাউস হোল্ড ইনকাম? আপনার পরিবারের ইনকাম কি নেগেটিভলি এফেক্ট করেছে নাকি? ইয়েস, নো, মেবি। কারেন্টলি আপনার একটা স্মার্টফোন আছে নাকি? আর আপনার ইঞ্জিনিয়ারিং নাকি নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড? সো এটা ছিল ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টটা মেইনলি তার সোশিও ইকোনমিক ক্যারেক্টারিস্টিক সম্পর্কে, যে আপনি ছেলে না মেয়ে, আপনার ম্যারিটাল স্ট্যাটাস কি, ঠিক আছে, তারপর আপনার বয়স কত। বয়স অনেকে অনেক ভাবে লেখা, আপনারা সবাই কষ্ট করে মানে ডিজিট দিয়ে লিখবেন। 22 হলে 22 লিখবেন, ঠিক আছে, তারপরে 43 হলে 43 লিখবেন। অনেকে পুরাটা লেখে 22, ওইভাবে লিখলে আপনার ডাটা প্রসেসিং এ বেশি সময় লাগে, ঠিক আছে। সো এটা একটা সাজেশন, যে সবাই যে আপনার কথা শুনবে নট নেসেসারিলি, আপনি কাউকে দিয়ে দিয়েছেন, সে নিজে নিজে ফিল আপ করলে সে হয়তো এরকম লিখতে পারে। যেটা হচ্ছে আপনি যদি কারো জন্য ফিল আপ করে দেন তাহলে 2 ডিজিটের সংখ্যা হিসেবে লেখাটাই ভালো, ঠিক আছে। হাউ উড ইউ ক্লাসিফাই দ্য এরিয়া ইউ গ্রো আপ? আপনি কি শহরে বড় হয়েছেন, মফস্বলে বড় হয়েছেন, নাকি গ্রামে বড় হয়েছেন? আপনি কোন ডিভিশনের লোক? 8টা ডিভিশন আছে, 8টা ডিভিশন দেওয়া হয়েছে। আপনার হাইয়েস্ট কমপ্লিটেড লেভেল অফ এডুকেশন, এটা অনেকে ঠিক মতো পড়ে না, ঠিক আছে, হাইয়েস্ট কমপ্লিটেড বলা হয়েছে, কিন্তু কমপ্লিট করা হয়েছে। সো যারা আন্ডারগ্রেডে পড়তেছে তারা কিন্তু আন্ডারগ্রেড অ্যাচিভ করে নাই, তাদের জন্য কিন্তু এইচএসসি হয়ে যাবে, ঠিক আছে। যদি আপনার কেউ একজন এটা ফিল আপ করে যে হচ্ছে আপনার ইউনিভার্সিটি 3rd ইয়ারে পড়তেছে, তার কিন্তু বিএসসি টা কিন্তু কমপ্লিট হয় নাই, তখন কিন্তু সে ইন্টারমিডিয়েটে চলে যাবে, ঠিক আছে। যারা বিএসসি কমপ্লিট করেছে তারা হচ্ছে আপনার আন্ডার গ্রাজুয়েট ব্যাচেলর ডিগ্রিতে যাবে, আর ডিপ্লোমা করলে তো ডিপ্লোমা, ঠিক আছে। পোস্ট গ্রাজুয়েট তো বুঝেন, মাস্টার্স অথবা পিএইচডি, ঠিক আছে। হোয়াট ইজ ইউর অকুপেশন আপনারা লিখবেন, ঠিক আছে, অকুপেশন গুলো আপনারা লিখবেন। তারপর হচ্ছে ডু ইউ কারেন্টলি লিভ উইথ ইউর ফ্যামিলি? এখন কি আপনার পরিবারের সাথে থাকতেছেন, নাকি কোনো কারণে আপনাকে মেসে থাকা লাগতেছে, বা কাজে কর্মক্ষেত্রের আশেপাশে যেখানে থাকেন সেখানে থাকা লাগতেছে? এটা। হোয়াট ইজ ইউর অ্যাপ্রক্সিমেটলি মান্থলি হাউস হোল্ড ইনকাম? ঠিক আছে, হাউস হোল্ড ইনকাম কত? 5,000 নিচ থেকে শুরু করে এবং 1.5 লাখের উপর পর্যন্ত আছে বিভিন্ন রেঞ্জে। সো একটা জিনিস আপনারা এনশিওর করবেন যে এই যে আমরা ইনফরমেশন গুলো নিচ্ছি, আমরা কিন্তু কারো নাম ধাম কিছু চাচ্ছি না। তো আমরা কিন্তু কোনোভাবেই মানে আইডেন্টিফাই করতে পারবো না যে কোনটা কে বলেছে বা কি বলেছে, তাই না? এটা কিন্তু সার্ভের একটা অন্যতম মানে রিকোয়ারমেন্ট, যাতে পিআইআই, পার্সোনালি আইডেন্টিফিকেবল ইনফরমেশন, এগুলো যাতে কোনোভাবে লিক না হয়। এই জন্য কিন্তু আমরা নেওয়ার সময় কোনো আপনার সোর্স রাখছি না, যে আমরা খুঁজে বের করতে পারবো আচ্ছা এই লোকের বয়স এরকম, এই নারে এতজন মারা গেছে, এরকম কিন্তু বের করতে পারবো না। আপনি হয়তো যাতে সার্ভে নিচ্ছেন আপনি হয়তো মনে রাখতে পারবেন, কিন্তু যখন ডাটাটা প্রসেস হয় আমার কাছে আসবে তখন কিন্তু আমি কিন্তু আর খুঁজে বের করতে পারবো না কাউকে, ঠিক আছে। তো সেই হিসেবে আশা করা যায় যে কেউ তাদের ইনফরমেশন রিভিল করতে অপ্রস্তুত হবে না, ঠিক আছে, অপ্রস্তুত হবে না। এখানে কি আপনাদের মনে হয় যে এখানে একটা আরেকটা অপশন দেওয়া উচিত, যে প্রেফার নট টু সে দিয়ে দিব? প্রেফার জি নট টু স্যার। সে দিয়ে দিব? আচ্ছা, প্রেফার নট টু সে দিলে সমস্যা হয় কি, প্রেফার নট টু সে দিলে সবাই এটা দিবে, তখন আপনার 900 জনের মধ্যে 900 জন এটা দিবে। বাঙালির এটা স্যার একটা আমি ইয়া যখন আছে। কারো জিজ্ঞাসা করবো সে যদি বলতে রাজি না হয় স্যার? অনেক হ্যাঁ, অকওয়ার্ড ফিল করে। তাহলে এটা এমন অপশন করা যেতে পারে যে এক কাজ করি, যে আমি প্রেফার নট টু সেটা দিয়ে রাখি, কিন্তু আপনারা এটা ওদেরকে বলিয়েন না, ঠিক আছে। এখন কেউ যদি না দিতে চায় আপনি এটা পাস করে চলে যান, পরে আপনি প্রেফার নট টু সে দিয়ে দেন, ঠিক আছে। কিন্তু আপনি যদি অপশনের মধ্যে প্রেফার নট টু সে বলেন তাহলে আমার এক্সপেরিয়েন্স যেটা, যে বলবেই না, ঠিক আছে। এটা আমার মনে হয় বাংলাদেশিদের একটা বৈশিষ্ট্য, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ একজন মানুষের ইনকামের উপর বেস করে কিন্তু তার অনেক কিছুই ডিপেন্ড করে, ঠিক আছে, অনেক কিছুই কিন্তু তার ডিপেন্ড করে, তার চিন্তা ভাবনা বা কার্যকলাপ, বা এই যে নতুন যে সিস্টেম গুলো আসবে, অটো রেল, অনেক কিছু কিন্তু ডিপেন্ড করে, ঠিক আছে। এটা আমি এখানে দিয়ে রাখলাম, কিন্তু আপনারা এই অপশনটা ওদেরকে বলবেন না। যদি না বলে তাহলে এটা আপনি
ক্রস করে চলে যাবেন, বা ওকে না দেখায় প্রেফার নট টু সে দিয়ে চলে যাবেন, ঠিক আছে? কিন্তু ওদেরকে বললে ওরা সবসময় এটাই দিবে, ঠিক আছে? আচ্ছা, ইনক্লুডিং ইয়োরসেলফ হাউ মেনি পিপল, এবং এটা অন্যগুলার ক্ষেত্রে সত্য হইতে পারে। অন্যগুলার ক্ষেত্রে সত্য হতে পারে, যেমন ধরেন আমি জানি না, অনেকে এটাতে বলতে নাও চাইতে পারে যে কি বলে আউটকাম কি ছিল, ঠিক আছে? আউটকাম কি ছিল এটাও বলতে না চাইতে পারে। এখানেও কি প্রেফার নট টু সে দিয়ে দিব? কোনগুলো আপত্তিকর কোশ্চেন আপনারা আমাকে বলিয়েন, ঠিক আছে? সেগুলোতে আমি তাহলে প্রেফার নট টু সে দিয়ে দিব। যদি আপনারা ওদেরকে বলবেন না যে প্রেফার নট স্যার টু সে আছে, হ্যাঁ স্যার এই যে মান্থলি ইনকাম যেটা স্যার, এটা অনেকেই তো অ্যাভয়েড করতে পারে, সেই ক্ষেত্রে কি করব? বললাম তো, এতক্ষণ বললাম, শুনেন নাই? স্যার আমার বললাম নেটটা তো, একটু সমস্যা করতেছিল স্যার। হ্যাঁ। তো প্রথমে আপনি অপশনগুলো বলবেন, যদি বলতে না চাই একদমই, তাহলে আপনি ওনাকে না বলে এই যে লাস্টে একটা অপশন এক্সট্রা বাড়াই দিলাম, প্রেফার নট টু সে, এটা দিয়ে চলে যাবেন, ঠিক আছে? ওনাকে বলার দরকার নেই, ঠিক জি আছে? স্যার। প্রেফার নট টু সে পরেরটাতে চলে যাবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ইনক্লুডিং ইয়োরসেলফ হাউ মেনি পিপল লিভ ইন ইয়োর ফ্যামিলি, আপনাকে সহ আপনার পরিবারে কয়জন সদস্য আছে, ঠিক আছে? এটাতে রেঞ্জ দিবেন না, এটা নির্দিষ্ট সংখ্যা দিবেন, ঠিক আছে? আপনার পরিবারে যদি আপনি বাদে আপনার বাবা মা ভাই বোন থাকে, তাহলে টোটাল হচ্ছে 5 জন, 5 লিখবেন। 5-6 জন এভাবে লিখবেন না, ঠিক আছে? যদি কারো বাসায় এক্সট্রা আরো মানুষজন থাকে, চাচা থাকে অথবা জয়েন্ট ফ্যামিলি, তারাও একদম এক্স্যাক্টলি সংখ্যা দিবেন, 32 জনের ফ্যামিলি, ঠিক আছে? সমস্যা নেই, কিন্তু এক্সাক্ট সংখ্যাটা দিবেন, রেঞ্জ দিবেন না। তারপর হচ্ছে হাউ মেনি চিলড্রেন ইন ইউর ফ্যামিলি আর আন্ডার এজ 6, 6 বছরের ছোট কতজন আছে, 6 থেকে 18 বছরের কতজন আছে, ঠিক আছে? না থাকলে শূন্য লিখে দিবেন। হাউ মেনি ওল্ড পিপল ইন ইউর হাউস হোল্ড আর ইউ কনসিডার হোম আর ওভার এজ 60, 60 বছরের বৃদ্ধ কতজন আছে? লাস্টের কোশ্চেনটা মজার, ডিড ইউ লাই অ্যাবাউট ইউর রেসপন্স টু এনি অফ দ্য প্রিভিয়াস কোয়েশ্চেন্স অন দিস সার্ভে, ঠিক আছে? কোনোটাতে মিথ্যা কথা বলছেন নাকি, ঠিক আছে? কোনোটাতে মিথ্যা কথা বলছেন নাকি, ঠিক আছে? এই হচ্ছে 40টা প্রশ্ন। আপনাদের কি মনে হয় যে আর কোনো কোশ্চেন অ্যান্সার করতে মানুষ আপত্তি ফিল করবে? সেই ক্ষেত্রে সেগুলোতেও আমি প্রেফার নট টু সে দিয়ে দিব। কোনোটা কি মনে হয়েছে? ইনকামেরটা আমি জানি বেশিরভাগ মানুষই করে, আপত্তি করে। অন্য কোনোটাতে কি মনে হয়েছে? স্যার বলেন। স্যার আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসেবে না, আমি সাধারণ মানুষ হিসেবে বলছি। ওই যে মেট্রো রেলের কথা বলছিলেন, যে মেট্রো রেল আসার পরে আহ, আমার ছোট বাচ্চা অথবা মা বোন, ওরা সব সময় ওইটাকে ফ্রি চলতে পারবে কিনা বা সেফ মনে করবে কিনা। হ্যাঁ, জি স্যার, এখন একটা বিষয় হলো, ওইটা এখনো চালুই হয় নাই, ওইখানের নিরাপত্তা সম্পর্কে আমি জানি না, তাহলে আমি কি কমেন্ট করব? আপনার পারসেপশন থেকে কমেন্ট করবেন। আপনি তো দেশে বাস করতেছেন, আপনি দেশের অবস্থা জানেন, দেশে একটা ইনসিডেন্ট হইলে আইনের শাসন কতদূর হয় সেটা আপনি জানেন। সেই পারসেপশন থেকে আপনি করবেন, কমেন্ট করবেন। জি স্যার, মানে ওই সাইড থেকে করব। ওকে স্যার। স্যার বলেন। হ্যালো স্যার, আমি তো স্যার গ্রামে স্যার, এখানে স্যার প্রায় স্যার অনেকে ঢাকায় যায়ই নেই স্যার। তো স্যার ঢাকা রিলেটেড কোশ্চেন গুলো স্যার কেমনে স্যার ওরা অ্যান্সার করবে স্যার? আমি তো বুঝতেছি না কিছু। এখন কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য তো অনেক সিস্টেম আছে। এই যেখানে আমি অপশন দিছি, ফেস টু ফেস ইন্টারভিউ ইউজিং হার্ড কপি অর সার্ভে কোয়েশ্চেনার, অনলাইন সার্ভে, সার্ভে মাঙ্কি, ইমেল, গুগল ডুডল অর আদার, ফোন সার্ভে, সোশ্যাল নেটওয়ার্ক সার্ভে, মেসেঞ্জার, ভাইবার, হোয়াটসঅ্যাপ, আদার। আপনি তো ঢাকা শহরে সিগনিফিকেন্ট টাইম থাকেন, ছিলেন, আপনার আত্মীয় স্বজন হয়তো থাকছে, আপনার বন্ধু বান্ধব থাকছে, তাই না? আপনার গ্রামের আশেপাশে যারা কখনোই ঢাকা থাকেনি তাদেরকে আপনি জিজ্ঞেস করতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনাকে এইসব সোশ্যাল মিডিয়া ইউজ করতে হবে। সোশ্যাল মিডিয়া ইউজ করে তাদেরকে যোগাযোগ করবে, তাদের সাথে যোগাযোগ করবেন, তাই না? আপনার ফেসবুকে ফ্রেন্ড সংখ্যা কত? 100 হবে স্যার। 100 হবে? আপনার তো আমার তো 30টা লাগে। আপনি ফেসবুক ফ্রেন্ড দিয়ে কাটা দিতে পারেন। এর মধ্যে সবাই নিশ্চয়ই আপনার একই একই এজের ফ্রেন্ড না, এখানে বড় জনও কেউ আছে, ছোট জনও কেউ আছে, তাই না? আত্মীয় স্বজনও থাকতে পারে, দাদা দাদি নানা নানি থাকতে পারে। এখন তো সবাই ইউজ করে ফেসবুক, তাই না? তাহলে তাদেরকে জিজ্ঞেস করা পসিবল হবে না? আপনার এখানেই থাকতে হবে।
স্যার এখন এর ওরা কতটা গুরুত্ব সহকারে নিবে স্যার, এটা তো আমার যদি আবার ওরা গুরুত্ব আপনার সহকারে না দায়িত্ব নিলে হচ্ছে তাহলে এটা তো স্যার গুরুত্ব আমার সহকারে নাম্বারটা নেওয়ানো। কাটা যাবে। আপনি এখন সার্ভেয়ার, এটা কাজে লাগবে। হ্যাঁ হ্যাঁ, আপনার নাম্বার হবে। আপনাকে ওরকম ওরকম খুঁজে বের করতে হবে, ওরকম খুঁজে বের করতে হবে, স্যার আপনি তাই না? অ্যাড আদার অপশনটা চাচ্ছিলেন স্যার, যে কোনো অপশনে ক্লিক করলে অ্যাড আদার একটা নীল কালিতে দেখায়, ওইখানে ক্লিক করলে অ্যাড আদার টিপে দেয়। হ্যাঁ, কিন্তু ওইটা তো আপনার ইয়া হিসেবে আসে না, মানে রাইটিং অপশন হিসেবে তো আসে না। স্যার আসবে স্যার, আপনি যদি যখন শেয়ার করবেন তখন ওইটা রাইটিং অপশন হিসেবে দেখাবে তাকে। কি করব বলেন? এই যে এইটা, হ্যাঁ এই যে এইটা স্যার, অ্যাড আদার পাশেরটা, যেটা নীল, হ্যাঁ হ্যাঁ স্যার। এইটা পাশেরটা। আচ্ছা হ্যাঁ দেখি স্যার। তো কি আসে, অ্যাড আদার। স্যার এখন আপনি যদি দেখি শেয়ার করেন এটা কত কাউকে তখন নাম্বার। হচ্ছে তাকে দেখাবে। এটা হচ্ছে 6 নম্বর। আচ্ছা দেখতেছি, 6 নম্বরে প্রিভিউ। 6 নম্বর, 6 নম্বর এর মধ্যে লেখা যাবে। ও গুড, এই তো আজাদ বলে দিছে, তাহলে আমি এটা এখনই মডিফাই করে দিই। আহ, কোনটার মধ্যে অ্যাড আদার লাগবে? এটার মধ্যে লাগবে না, এটার মধ্যে লাগবে। স্যার, হ্যাঁ বলেন। স্যার কোনো কাউকে যদি শেয়ার করি তখন কি সোর্স আইডি দিতে হবে? হ্যাঁ, নাহলে আপনি আইডেন্টিফাই করবেন কেমন করে? আপনি ওকে শেয়ার করার সময় বলে দিবেন যে প্রথমে একটা সোর্স আইডি আসবে কোশ্চেন, তুমি এটাতে এটা লিখে দিও, ঠিক আছে? স্যার এখন কতজন করবে সেটা তো কাউন্ট করা মুশকিল। আপনি একটা আপনার কোড নাম্বার দেন, সমস্যা নেই, পরে ওটাকে আপনি আবার মডিফাই করেন। ঠিক আছে, আপনি ধরেন 100 জনকে পাঠালেন, আপনার মধ্যে ফিল আপ করলো 60 জন অথবা 30 জন, ঠিক আছে, পরে ওগুলোকে আপনি মডিফাই করে দিন, কিন্তু আপনি যাতে বুঝতে এটা আপনার আপনার জন্য বেশি দরকার। ঠিক আছে, যেমন আমি একটা সার্ভে কোশ্চেন ধরে কোশ্চেন করতে পারি যে আচ্ছা সাধন, আপনার 55 নম্বর যে আইডিটা, এই আইডিটা আসলে আপনি কাকে করেছেন, কারণ এই আইডিতে আমি অনেক ধরনের ডিসক্রিপেন্সি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তখন আপনাকে আপনার নোটস থেকে খুঁজে বের করে বলতে হবে যে হ্যাঁ, আমি তো এরকম একটা মানুষকে হয়তো জিজ্ঞেস করছিলাম, সে হয়তো রিলায়েবল ছিল বা ছিল না, এই টাইপের আপনাকে আমাকে কনভিন্স করতে হবে যে আপনি রিয়েল এটা করছেন। আমি যদি ধরতে পারি যে আপনি এটা বানায় বুনায় লিখছেন, নিজের ইচ্ছা মতো দিচ্ছেন, তখন আপনার সেভাবে পেনাল্টি দিব আমি। ঠিক আছে। স্যার বলেন। স্যার এই প্রশ্ন যদি আমি এমন কাউকে করি যার সাথে এক দুইটা প্রশ্নের আনসার মিলতেছে না, ধরেন স্যার ওই যে ইউনিভার্সিটি লেভেলের অনলাইন ক্লাস, এইটা হুম কারো ফ্যামিলি কেউ করে না, হুম তাহলে ওই ক্ষেত্রে তো কোনো আনসার পাবো না, এখানে কি দিব? কাউকে করতে হবে তা তো বলে নেই, মতামত দিতে পারবে না? সবাই তো অনেক কিছু সম্পর্কে মতামত দেয়। আমরা কি সবাই ক্রিকেট খেলি? ক্রিকেট সম্পর্কে তো সবাই মতামত দেয়। আমরা কি সবাই ট্রাফিক জ্যাম নিয়ে কাজ করি? সবাই তো ট্রাফিক জ্যাম কিভাবে সলভ করা উচিত সেটা সম্পর্কে মতামত দেয়। একই রকম অনলাইন এক্সামিনেশন, অনলাইন পড়াশোনা এখন হচ্ছে, এটা একটা বার্নিং কোশ্চেন এখন, যে আদৌ প্রাইভেট গুলো তো সবসময় কন্টিনিউ করছে, পাবলিক গুলো তো এই প্রায় 1 বছর 1.5 বছর কিছুই পড়ায় নাই। তারা অলরেডি কিন্তু 1 বছর 1.5 বছর সেশন জটে পড়ে গেছে। তাদেরও তো একটা, তারা এখন আন্দোলন করার চিন্তা ভাবনা করতেছে করতেছে তো মানুষ এটা তো একটা মানে দেশে থাকলে তো বুঝবে যে এটা হচ্ছে একটা একটা বার্নিং ইস্যু হয়ে যাচ্ছে। তারা কি বাদু পড়বে কি পড়বে না? অনেকে মনে করে যে অনলাইনে কিছু পড়াশোনা পারতেছে না, পড়াশোনা করানো পসিবল না। ঠিক আছে, তো মতামত তো দিতে পারবে। মতামত দেওয়ার জন্য তো ওই পজিশনে যাইতে হয় না সবসময়, তাই না? ওকে স্যার। আমি চিন্তা ভাবনা করতে পারে, চিন্তা ভাবনা করতে পারে। আপনি চিন্তা ভাবনা করে বলেন যে আপনার কি মনে হয়। জি স্যার। আর মনে হয় কোনটা তো লাগবে না। আরেকবার দেখি।
তো এটার মধ্যে লিখতে পারবে, লিখতে পারবে এগুলোতে তো আর অন্য কোনো অপশন থাকা পসিবল না, তাই না? আপনাদের কি মনে হয় ডিড ইউ গেট ভ্যাকসিনেটেড এর মধ্যে এর বাইরে তো আর কোনো অপশন থাকার কথা না, নাকি? সালামু আলাইকুম স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আচ্ছা, আপনি যে লিঙ্কটা দিয়েছেন স্যার, সেই লিঙ্কটা যদি আমি নিজের মতো করে ক্রিয়েট করে স্যার আমি যদি আমার সার্ভেটা করি তাহলে কি স্যার হবে? না, হবে না। তাহলে স্যার এটাতে তো স্যার হচ্ছে যে মানে আমি যদি স্যার ধরেন মানে অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করি, হুম। কে আগে করছে কে পরে করছে স্যার, এটা তো স্যার আমি ইয়ে করতে পারবো না। সেটার সমাধান হচ্ছে আপনি নিজের মতো ক্রিয়েট করেন, সমস্যা নাই। আপনি নিজের মতো ক্রিয়েট করে নিজের 30টা কালেক্ট করেন, সমস্যা নাই। তারপরে এক সিটিং এ বসে সবগুলো এই গুগল ফর্মে আপনি আপলোড করে দিবেন, মানে আমি আমার মতো ঠিক আছে? করে স্যার ইয়া শেষ করে তারপর হচ্ছে আমি আবার এখানে মানে আপলোড আপনি করে দিব। আপনার মতো কি করবেন আমি তো এটা বুঝতেছি না, কারণ এখানে তো ওয়ার্ডিং গুলো এক্স্যাক্টলি সেম হইতে হবে, কোশ্চেন গুলো এক্স্যাক্টলি সেম হইতে পারে। আপনি আপনার মতো কি করবেন? এই যে লিংকের যে ফর্মটা আছে স্যার, মানে এই যে হুম ফর্মটা আপনি দিয়েছেন স্যার, এটা তো হচ্ছে আপনার ক্রিয়েট করার লিংক স্যার। এখানে তো হুম হচ্ছে স্যার মানে আমি হচ্ছে যে মানে আমি একটা প্ল্যাটফর্মে হইতে পারে স্যার, ধরেন আমার ফেসবুক যে ইয়াটা আছে ওইখানে আমি ইউজ করলাম আমার রিলেটিভদের বা আমার যেই হ্যাঁ, বিভিন্ন এটা ইউজ ই করবেন, আছে, সমস্যা কি? এটা ইউজ করলে সমস্যা কি? এটাতে আমি আমি সবার জন্য ওপেন রাখছি, যে কেউ যে কোনো ভাবে এটা ইউজ করতে পারবে, যতবার ইচ্ছে ততবার ইউজ করতে পারবে। না স্যার তারপরেও তো স্যার যে স্যার কাউন্টিং করতে তারপরেও যে কি? মানে কে কোন জায়গায়, এখন স্যার আপনি বললেন আমার যে 55 নাম্বার, মানে যে মানে 55 নাম্বার বা 23 নাম্বার যে লোক, যে সে কিভাবে কি করছে, তো এখন স্যার আমি যদি এটা ইউজ করি তাহলে তো স্যার হচ্ছে মানে কে কোন সময় ফিল আপ করলো সেটা তো স্যার আমি একদম এক্স্যাক্টলি বলতে পারবো না। এটার জন্য আর কি ও স্যার আমি ওইটার চাচ্ছিলাম যে সলভ আমি হচ্ছে আমি করি। যদি আমার মতো। ওইটার স- ওইটার সলভ আমি করি। এটা সবারই কোশ্চেন হতে পারে যে আমার আমার কয়টা ফিল আপ হলো, আমি কিভাবে বলবো? ওইটা হচ্ছে আমি কিছুদিন পর পর, মেবি এক সপ্তাহে একবার করে আপডেট দেই যে আমাদের এতগুলা ডাটাবেস কাউন্ট হয়েছে, ঠিক আছে? ওইটা ওই যে আমি এইভাবে দেখাই যে এর এতগুলা করে এসেছে, ঠিক আছে? এর এতগুলা করে এসেছে। এটা কোথায় ছিল? দাঁড়ান দেখাই। ডাটাবেস নাও, হ্যাঁ। সো যখন এটা ফিল আপ করা হয়, ঠিক আছে, তখন এরকম একটা ফর্ম আসে, ঠিক আছে? এরকম একটা ফর্ম আসে। তো এগুলা যেহেতু আমার কি বলে কোশ্চেন, আপনার শুড বি আপনার কনফিডেন্সিয়াল, তো আমি এইগুলা বাদ দিয়ে এই প্রথম 3টা কলামের একটা করে আপডেট দিই, ঠিক আছে? কার সোর্স আইডি কত, কোন সময় কে ফিল আপ করেছে, কোন ইমেল অ্যাড্রেস ইউজ করেছে, এবং সে কাকে রেফার করেছে, ঠিক আছে? তো এটা গতবারেরটা, ঠিক আছে? যে কেউ কেউ এরকম আপনার কোড নাম্বার ইউজ করেছে, কোড নাম্বার ইউজ করতে পারেন, অথবা আপনার যার করতেছে তার নাম দিয়ে লিখতে পারেন, ঠিক আছে? অনেকে তাদের রোল নাম্বার লিখে দিয়েছে, সেটাও হবে, ঠিক আছে? মানে ইউনিফর্ম থাকা ভালো, ইউনিফর্ম থাকলে সহজে খুঁজে পাওয়া যায়। তো এইভাবে করা যেতে পারে, ঠিক আছে? না স্যার, আপনি যদি জুবাইয়ের আপনি যেটা কোশ্চেনটা করতে মনে হয় ওরকম যাচ্ছেন ছিল না সেটাতে স্যার। আপনার বেশি পরিশ্রম হবে, বেশি পরিশ্রম হবে, ঠিক আছে? আপনি নিজেরটা দেখলেন তারপরে দিলেন, হ্যাঁ, আপনার বেশি পরিশ্রম হবে, ঠিক আছে? আপনাকে এটা পুরোটা আবার রিক্রিয়েট করা লাগবে। স্যার জুবাইয়ের কোশ্চেনটা এমন ছিল যে ও যদি একসাথে 5 জনের দেয় এবং 5 জন যদি একসাথে ফিল আপ করে দেয়, তখন ও সিরিয়ালটা মনে রাখবে কিভাবে? যে আপনি যদি পরে জিজ্ঞেস করেন যে এই আইটি কি লিখছে তুমি বলো। সোর্স আইডি থেকে মনে রাখবে, ওর একটা নিজস্ব নোটবুক থাকবে। আমার 5 জন আছে, 5 জনের মধ্যে আমি 5 জনকে 5টা কোড দিলাম। প্রথম জন হচ্ছে 1 নম্বর, সেকেন্ড জন হচ্ছে 2 নম্বর, 3 নম্বর জন হচ্ছে 3 নম্বর, এইভাবে লিখে রাখবে। আমি আমার বন্ধু রহিমকে দিছিলাম 1 নম্বর সিরিয়াল, তারপরে করিমকে দিছিলাম 2 নম্বর সিরিয়াল, তারপরে রফিককে দিছিলাম 3 নম্বর সিরিয়াল। ওভাবে মনে রাখবে। কিন্তু আপনাদের তো কিছু পার্সোনাল ব্যাকগ্রাউন্ড থাকা লাগবেই। আমি পরবর্তীতে আপনাদের কাছে এই প্রুফ গুলা চাইতেও পারি যে আপনি রিয়েলি কাউকে জিজ্ঞেস করছেন নাকি, এটা প্রমাণ করার প্রুফ, ঠিক আছে? গতবারও কালেক্ট করছিলাম, অনেকেই দিছে, অনেকে অনেক কঠিন কাজ করছে। অনেকে গতবারে তো করোনার সময় ছিল, তাই না? গত গত ফলে ছিল সেটা। তখনও অনেকে কিন্তু আপনার ফিল্ডে গিয়ে মানুষজনকে জিজ্ঞেস করেছিল, কেউ কেউ হার্ড কপি নিয়ে গিয়ে জিজ্ঞেস করেছিল, ঠিক আছে? অনলাইনটা সবচেয়ে সহজ, কিন্তু অন্যভাবে মানুষজন জিজ্ঞেস করেছিল। সেই প্রমাণ আপনার থাকা লাগবে। হুম।
আপনারা কে কতটা রেসপন্স দিচ্ছেন আমি এখান থেকে সহজেই দেখতে পাবো, এবং আপনাদের ডিমান্ড অনুযায়ী আমি কিছুদিন পর পর, ঠিক আছে, সপ্তাহে একবার আমি আপনাদেরকে এই আপডেট গুলো দিব যে কার কয়টা ফিল আপ হয়েছে, এবং সেখানে ইনফরমেশন গুলো আসবে না, ইনফরমেশন গুলো যেহেতু কনফিডেন্সিয়াল আপনারা শুধু পাবেন যে কোন ইমেল অ্যাড্রেস ইউজ করে করা হয়েছে, তার সোর্স আইডি কি, কয়টার সময় ফিল আপ করেছে। ঠিক আছে, ঠিক আছে। আর জুবাই যেটা জি করতে স্যার, এবার চাচ্ছেন বুঝতে আপনি পারছি ইচ্ছা করলে স্যার। করতে পারেন, কিন্তু আপনার বেশি পরিশ্রম হবে, আপনাকে এটা পুরাটা এক্স্যাক্টলি তুলতে হবে, তারপরে আবার সবারটা কালেক্ট হয়ে গেলে আপনাকে এখানে বসে বসে আবার এগুলোকে ফিল আপ করা লাগবে। ঠিক আছে, আচ্ছা। তো এটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হুম, স্যার বলেন। যাদের পোস্ট স্যার সিলেক্ট হয় না ওদের কি কোনো নাম্বার পাবে না স্যার এখানে? যাদের যাদের প্রশ্ন না, পোস্ট স্যার ওটা সিলেক্ট হয় না। ওইভাবে আসবে না, না না ওইভাবে আসবে না। আপনি কোশ্চেন ঠিক মতো সাবমিট করছেন, ইন্টেলেকচুয়াল কোশ্চেন ছিল, তাহলেই আপনি ওটাতে নাম্বার পাবেন। কোশ্চেন সিলেকশন এক একবার আমি এক একটাকে হাইলাইট করি, আগের বার পুরোটাই করোনা হাইলাইট হয়েছিল, এইবার ওয়াটার লগিংটা আমার পছন্দ হয়েছে, ওয়াটার লগিংটা হাইলাইট করছি, তারপরে জুবাইরের প্রশ্নটা ভালো লাগছিল ওই জন্য এটা করছি, তারপরে ট্রাফিক জ্যাম এমনি পাবলিক ওপিনিয়ন নেওয়ার জন্য দিয়েছি, এটা তো কমন কোশ্চেন। তারপরে ভ্যাকসিনেশন সম্পর্কে অনেকগুলো কোশ্চেন করছি, যেহেতু এখন ভ্যাকসিনেশন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, হচ্ছে কারেন্ট অবস্থা কি জানার জন্য। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের এটা পার্ট এর প্রেজেন্টেশন হবে হচ্ছে 11ই সেপ্টেম্বর, লাস্ট উইকের শনিবারে মনে হয়। ঠিক আছে, 11ই সেপ্টেম্বর, মানে পরীক্ষা শুরু হওয়ার আগের ইয়াতে। তো আমাদের যেহেতু সার্ভেটা শেষ করার পরে অনেকগুলো কাজ, কি কি কাজ? আপনারা সবাই 30টা করে মেবি ডাটা নিয়ে আসলেন, ইনপুট নিয়ে আসলেন। প্রথম কাজ হচ্ছে আমার এখান থেকে এটাকে একটা ক্লিন করতে হবে, ডাটা ক্লিনিং। ঠিক আছে, ডাটা ক্লিন করে এটাকে একটা ইউনিক ডাটাবেস বানাতে হবে, এটা একটা কাজ। তারপরে সেই ডাটাবেস বানানোর পরে আপনাদের কাজ হচ্ছে অ্যানালাইসিস করা, বিভিন্ন গ্রাফ প্রডিউস করা, চার্ট প্রডিউস করা। ঠিক আছে, আমরা মেইনলি এক্সেল ইউজ করব, এক্সেল কিভাবে ইউজ করতে হয় আমি অল্প একটু দেখাবো, আপনারা ওইটার উপর বেস করেই বাকিটা নিজেরা করবেন। ঠিক আছে, এক্সেলেও ডাটা নিয়ে কাজ করার সময় অনেক ধরনের আপনার ফর্মুলা আছে, অনেক ধরনের অপশন আছে, যেখানে অনেক বড় বড় কাজ শর্ট করে করা যায়। এটা আমি হয়তো 1-2 দিন একটু দেখাবো। ঠিক আছে, এবং এটার সাথে একইভাবে দেখাই দিব যে আপনি যদি কোনো একটা প্রবলেমে আটকায় যান কিভাবে গুগল করে খুব তাড়াতাড়ি এগুলোকে সলভ করা যায়। ঠিক আছে, তো এখানে সেলফ লার্নিং এর একটা ভালো ব্যাপার আছে। ঠিক আছে, সেলফ লার্নিং এর একটা ভালো ব্যাপার আছে। এগুলোর উপর বেস করে আপনারা ডাটাবেসটাকে ইউজ করে বিভিন্ন গ্রাফ চার্ট প্রডিউস করে সিগনিফিক্যান্ট ইনফরমেশন যেগুলা, ইম্পর্টেন্ট ইনফরমেশন যেগুলা, সেগুলাকে গ্রাফিক্যালি প্রেজেন্ট করবেন, সেটার উপর বেস করে কমেন্ট করবেন, আইডিয়া দিবেন, এটা এরকম মানুষ চিন্তা ভাবনা করতেছে সেই অনুযায়ী এরকম করলে ভালো হয়, অথবা মানুষ এরকম বলেছে সেই রেসপেক্টে আমরা সামনে এই সমস্যা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এইভাবে আপনাদেরকে সুন্দরভাবে কমেন্ট বা তাদের যে ওপিনিয়নের উপরে আপনার এটাকে কি বলে, ইন্টারফারেন্স বলে মনে হয়, ইন্টারফারেন্স আনতে হবে। ঠিক আছে, ইন্টারফারেন্স আনতে। সো আমাদের 11ই সেপ্টেম্বর হচ্ছে একটা ফাইনাল ডে, তো আমাদের মিনিমাম সেটার আগে বেশ কিছুদিন লাগবে ডাটাবেস ক্লিন করা, পরিষ্কার করা, তারপরে গ্রাফ প্রিপেয়ার করা। তো আমি আপাতত 7 তারিখ ডেট দিছি, 7 তারিখে তো আপনার ট্রাফিক জ্যামের প্রেজেন্টেশনটা হবেই। তো তার আগে 7ই আগস্টের আগে আপনারা কি 30টা ডাটা কালেক্ট করতে পারবেন না? আজকে 15 তারিখ, এখানে হচ্ছে 16 দিন আছে, আর ওখানে আরো 6 দিন আছে, 16 6 22 দিন, 22 দিনে 30টা ডাটা কালেক্ট করতে পারবেন না মিনিমাম?
জি স্যার। পাবেন। তো 22 দিনের মধ্যে মিনিমাম 30টা। নো বললে তো লাভ নাই সাধন, তাহলে তো আপনার ইয়া শেষ হবে না। আপনি যদি এইটা শেষ করতে করতে এই সেপ্টেম্বর বাদায় যান, তাহলে তো আপনার পরের কাজগুলো কিছুই হবে না। তো একটু কষ্ট করে করতে হবে। 22 দিনে 30টা করা কোনো ব্যাপার না। একদিনে মাত্র 1 পয়েন্ট সামথিং আসে, 1.23 এরকম আসবে। ঠিক আছে। স্যার সবার সাথে কথা বলে তো আগে ঠিক করতে হবে, এখন সবাই যে দিবে সেটাও তো শিওর না। এখন সবাই সবাই যে সার্ভেটা করবে এটাও তো আমি শিওর না, এখন সবাইকে দিলাম, অনেকজনকেই দিলাম, যদি হ্যাঁ, সবাই না করে। না করলে যদি আপনি ওইভাবে দিবেন, আপনি দিবেন 1000 জনকে, 1000 জন 30 জন করলেই তো হইলো। স্যার 1000 জন কই পাবো? আপনারা হচ্ছেন এই শতাব্দীর ছেলে মেয়ে, আপনারা এগুলো পাবেন, এটা হয়? হ্যাঁ, এখন তো বেশিরভাগ সবকিছুই ধরেন আন্দোলন বা ইয়াটিয়া সবই হয় অনলাইনে। অনলাইন থেকে মানুষজন একত্রিত হয়, তারপরে তারা ইয়া করে, তাই না? সো এখন কমিউনিকেশন কঠিন না। যদি আগের কাল হইতো তখন হয়তো কমিউনিকেশন কঠিন ছিল, এখন কমিউনিকেশন কঠিন না, এখন কমিউনিকেশন সহজ। ঠিক আছে, পারবেন, দেখেন। আচ্ছা, আমি যে এই অপশন গুলা মডিফাই করলাম, এখানে লিঙ্কটা তো একই থাকবে, তাই না? লিঙ্কটা একই থাকবে না, দেখি তো। জি স্যার, একই থাকবে। Good. কষ্ট করে নিন। আচ্ছা, সো এটা ছিল আমাদের সার্ভের পার্ট। এটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার, বলেন। আমরা যদি মেসেঞ্জারে এই সার্ভেটা করি, মনে করেন আমি কাউকে কল দিলাম মেসেঞ্জারে, তো আমি স্ক্রিনটা রেকর্ড করে প্রুফ হিসেবে রেখে দিলাম, তাহলে কি হবে? হবে। ওকে স্যার। কিন্তু ওই জিনিসটা বললাম যে আপনি এই জেটটা কিন্তু একটু কনসিডার করবেন। গতবার কয়েকটা গ্রুপের জন্য এই সমস্যাটা হয়েছিল, তারা সবাই তার বন্ধু বান্ধবদেরকে দিয়েই সব ডাটা নিয়ে নিছিল। সো বন্ধু বান্ধবদের নিলে আপনার এজের ডিফারেন্সটা কিন্তু আসে না, তাই না? তো আপনাকে সব এজ গ্রুপেরই নিতে হবে। 30+ নিতে হবে, 40+ নিতে হবে, 50+ নিতে হবে, 60+ নিতে হবে। সবাই যদি আপনাদের মতো 18 থেকে 25-এর মধ্যে হয়ে থাকে তাহলে হবে না। ঠিক আছে, যেখানে কতগুলো লাইন লেখা আছে, if a student fails to convince the instructor the authenticity of the survey, she will get 0 marks in the term project. ঠিক আছে, এটা করার পরে আপনারা সবাই ডাটা দিলে সেটাকে আমরা ক্লিন করব। ক্লিন করে কিছু পার্ট আমি করব, কিছু পার্ট আপনারা করবেন, করে একটা সিঙ্গেল ডাটাবেস প্রিপেয়ার করব। তারপর আমি একদিন দেখাই দিব যে এগুলোকে কিভাবে সার্ভেতে বা এক্সেলে কাজ করা যেতে পারে। আপনারা অনেকেই পারেন, যারা পারেন তারা আগে থেকে শুরু করতে পারেন, সমস্যা নেই। যারা পারেন না তারা আমার জন্য ওয়েট করবেন। ঠিক আছে, তো সেখান থেকে আমি কিভাবে ডাটাগুলা দিয়ে বিভিন্ন গ্রাফ প্লট বিভিন্ন রকম করা যায় সেগুলো দেখাবো। ঠিক আছে, তো এটা হচ্ছে পার্টটা। এটার সাথে সাথে আপনারা যখন যা করবেন সেটা রিলেটেড কাজকর্ম লিখে রাখতে পারেন। ঠিক আছে, তো সার্ভে কোয়েশ্চেনিয়ার কিভাবে ডিজাইন করা হলো এটা আপনি বলতে পারেন যে আমাদের ইনস্ট্রাক্টর আমাদের সবার কাছ থেকে মিনিমাম 5টা কোশ্চেন নিয়েছে, তারপর বেস করে উনি একটা মডিফাইড একটা সার্ভে কোশ্চেনের প্রিপেয়ার করেছেন। ঠিক আছে, একটা প্যারাগ্রাফ লিখলেই তো এনাফ। তারপর ডাটা কালেকশন, আপনারা ডাটা কালেকশন করবেন। ডাটা কালেকশন করার সময় আপনারা প্রসেস গুলা লিখে রাখতে পারেন যে আমি মেসেঞ্জারে এইভাবে কালেক্ট করেছি, এই হচ্ছে প্রুফ। ঠিক আছে, আপনাদের রিপোর্টে এগুলো আসতে পারে। ঠিক আছে, যেই উপায়ে করেছেন। ঠিক আছে, আমি সরাসরি স্যারের প্রোভাইডেড গুগল ফর্ম দিয়ে বসে বসে মানুষের পাশে বসে বসে ইয়া রেসপন্স গুলো নিয়েছি। ঠিক আছে, নিজের ছবি তুলে রাখতে পারেন, অথবা আমি মেসেঞ্জারে পাঠিয়েছি, অথবা এইভাবে পাঠিয়েছি, ইমেইলে পাঠিয়েছি। ঠিক আছে, সেগুলো স্ক্রিনশট দিতে পারেন। এই ডাটাগুলা মুছে দিতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, প্রুফ দিয়ে এইভাবে ডাটা কালেক্ট করা হয়েছে। তারপরে আমরা যখন সবারটা হয়ে যাবে, 900+ ইনফরমেশন আমরা পাবো, কারণ আমি এক্সপেক্ট করতেছি অনেকে 30-এর চেয়ে বেশি করবে।
30 চেয়ে বেশি করা ভালো, খারাপ না। সো ডাটাবেসটাকে কিভাবে প্রিপেয়ার করা হলো, আমাদের কাছে সব এরকম ডাটাগুলো আসলো, তারপর সেগুলোকে আমরা কিভাবে কোড করলাম, কোড করে এরকম একটা নিউমেরিক্যাল ডাটাবেসে কনভার্ট করলাম, ঠিক আছে। তারপরে সেখান থেকে কিভাবে ডাটা অ্যানালিসিস করলাম, ডেসক্রিপটিভ স্ট্র্যাটেজি উইথ অ্যাপ্রোপ্রিয়েট ডাটা। তো আমরা যখন যে পার্টে থাকবো তখন সেই পার্টের রিপোর্ট আপনি কিন্তু লিখে ফেলতে পারেন, সাথে সাথে লিখে ফেলতে পারেন, ঠিক আছে। তারপর ফাইনালি হচ্ছে ডিসকাশন অন ফাইন্ডিংস এন্ড রিকমেন্ডেশন। ঠিক আছে, তাহলে এ পর্যন্ত থাক। আমি তাহলে এখন আবার ব্যাক করি। আমাদের আপডেট হচ্ছে যে আমাদের 7 তারিখে 7ই আগস্ট আমাদের পার্ট বি এর প্রেজেন্টেশন হবে, যেটা হচ্ছে একটা জেনারেল প্রেজেন্টেশন, যে রিজনস এন্ড ইনোভেটিভ ওয়েজ টু সলভ ট্রাফিক জ্যাম ইন ঢাকা সিটি। এখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে ওই 3টা ইস্যু ভালো মতো বলতে হবে, এনভায়রনমেন্ট অ্যান্ড সোসাইটি, তার মধ্যে সোসাইটাল, হেলথ, সেফটি, লিগাল, কালচারাল ইস্যু, ইম্প্যাক্ট এগুলো থাকবে, এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি থাকবে, আর লাস্টে হচ্ছে এথিক্যাল ইস্যু থাকবে, ঠিক আছে। আপনি যেই রিজন বলবেন, যেই সলিউশন বলবেন, সবগুলোতে এই 3টা কিভাবে কানেক্ট করা যায় চিন্তা ভাবনা করবেন, ঠিক আছে। প্লাস কতটা ভালোভাবে কমিউনিকেট করতে পারতেছেন ওগুলোর জন্য আমরা আগে, আপনারা আমার সাথে সবাই অনেকেই 201-এ প্রেজেন্টেশন দিয়ে এসেছেন, তো সেটারই একটা মডিফাইড ভার্সন হবে, যে আপনারাও ভোট দিবেন যে অন্যরা কিরকম পারফরমেন্স করছে, প্রেজেন্টেশন করছে, ঠিক আছে। সেখান থেকেও আপনাদের মার্কস আসবে, ঠিক আছে। কমিউনিকেশনের মার্কস আসবে, ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, গ্রুপ ওয়ার্কেও মার্কস আসবে, ঠিক আছে। অনেকগুলো থেকে মার্কস আসবে, যে আপনারা ইঞ্জিনিয়ার সোসাইটিকে টাচ করতে পারতেছেন নাকি, এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটিকে টাচ করতে পারতেছেন নাকি, ইথিক্যাল ইস্যুকে টাচ করতে পারতেছেন নাকি, ইন্ডিভিজুয়াল গ্রুপ ওয়ার্ক টাচ করতে পারতেছেন নাকি, কমিউনিকেশন ভালো মতো করতে পারতেছেন নাকি, এরকম 4-5টা সিনারিও থেকে আপনার মার্কস আসবে, ঠিক আছে। এটা শনিবারে পড়ছে, শনিবার সকাল 10টার সময় মনে টাইম দিয়েছি, ঠিক আছে। সো ওই দিন আপনারা অন্য কোনো কিছু রাখতে পারবেন না, 3 ঘন্টা মিনিমাম তো লাগবেই, আপনার যেহেতু 6টা গ্রুপ, 5-6-30, 3 ঘন্টা তো মিনিমাম লাগবেই। 7 তারিখে শনিবার, আর একটা হচ্ছে 11ই সেপ্টেম্বর, ওটাও শনিবার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি ক্লাসে ব্যাক করি। আমাদের স্যার আজকে তো সময় নেই স্যার, আজকে অনেক কাজ। মিড টু এর সময় আছে 15 মিনিট, 15 মিনিট সময় আছে, এবং যত দেরি করবেন ততই পরের দিকে দেখা যাবে আপনাদেরকে আইদার এক্সট্রা ক্লাস নিতে বলতেছি, মেকআপ ক্লাস নিতে বলতেছি। সো বাদ দিয়ে লাভ নেই, এটা যেহেতু ছোট সেমিস্টার, ইন এ সেন্স যে 3 মাসের সেমিস্টার, তো প্রতিটা সময়কে ইউটিলাইজ করা উচিত। সামনে অনেকগুলো ক্লাসে আমি অনেক সময় এক্সেল নিয়ে কথা বলবো, অনেক সময় ইয়া নিয়ে কথা বলবো, প্রচুর সময় ওগুলাতে চলে যায়, ঠিক আছে। সো টাইম আমি বাদ দিতে চাচ্ছি। আপনার যদি টায়ার্ড লাগে আপনি লিভ করতে পারেন, সমস্যা নেই, রেকর্ড তো থাকবে, রেকর্ড দেখে নেবেন, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের মিড টু এর সিলেবাস হচ্ছে মেইনলি ট্রাভেল ডিমান্ড ফোরকাস্টিং, ঠিক আছে। আমরা ডিমান্ড ফোরকাস্ট করার চেষ্টা করবো, যে কি পরিমাণ ট্রাভেল আমার ক্রিয়েট হবে, কি পরিমাণ ট্রাভেলের নিড থাকবে মানুষের, মানুষ বাসা থেকে অফিসে যাবে, অফিস থেকে বাসায় আসবে, নাকি অফিস থেকে সে মার্কেটে যাবে, সেখান থেকে বাসায় আসবে, দিনে মানুষের কয়বার কত জায়গায় যাওয়ার দরকার পড়ে, ঠিক আছে। এখান থেকে তো হচ্ছে ডিমান্ডটা আসে, তাই না। আমার যদি এখান থেকে অফিসে যাওয়ার দরকার পড়ে, আমি বাসা থেকে নেমে কোনো না কোনো মোডের মাধ্যমে, আইদার রিক্সায় অথবা সিএনজিতে অথবা গাড়িতে করে অথবা বাসে করে আমি ইউনিভার্সিটিতে যাব, আবার অফিস শেষ হলে সেখান থেকে কোনো কোনো মোডের মাধ্যমে আবার ব্যাক করব, ঠিক আছে। এটাই তো ডিমান্ড ক্রিয়েট করতেছে। তাহলে মানুষের ট্রাভেলের কি পরিমাণ ডিমান্ড আছে বর্তমানে প্লাস ফিউচারে, কারণ কি এই রাস্তাঘাট, মেট্রো রেল, এগুলো যে যা তৈরি করা হচ্ছে, এটা কি শুধু আজকের জন্য তৈরি করা হচ্ছে? আজকের জন্য তৈরি করা হচ্ছে না, আগামী 15-20-30 বছরের জন্য তৈরি করা হচ্ছে, তাই না। এই যে মেট্রো রেল তৈরি করা হচ্ছে, আমরা আশা করবো যে এই মেট্রো রেল অ্যাটলিস্ট 50 বছর আমাদেরকে এরকম সার্ভিস দিবে, অ্যাটলিস্ট, ঠিক আছে। এরপরে কি হবে সেটা হয়তো বোঝা যায় না, কিন্তু মিনিমাম 30-40-50 বছর তো সার্ভিস দিবে, এটা তো আমরা আশা করতেছি। তাহলে এরকম একটা জিনিস যখন তৈরি করা হচ্ছে, তখন হচ্ছে তার লং টার্ম সার্ভিস সম্পর্কে আমরা চিন্তা ভাবনা করছি। তাহলে এখন আমাদের ঢাকা শহরে কি পরিমাণ গাড়ি ঘোড়া আছে, কি পরিমাণ ডিমান্ড আছে, 20 বছর আগে কি এরকম ছিল? ছিল না, অনেক কম ছিল, তাই না। আপনারা যারা 20 বছর আগে ঢাকাকে দেখেছেন তারা বলতে পারবেন, হয়তো 20 বছর আগে হয়তো এতটা জাম, এতটা ইয়া ছিল না। তখন যদি কি কি পদ্ধতি ফলো করলে এখনকার যে জামের করুণ অবস্থা, সেটাকে আমরা রেজিস্ট করতে পারতাম, ঠিক আছে, রেজিস্ট করতে পারতাম।
সেই জিনিসগুলো নিয়ে তখন করলে এখন হয়তো অবস্থাটা খারাপ হতো না। অথবা এখনো যদি চিন্তা করি 2021 সালে আমাদের কি কি ব্যবস্থা নিলে 2030 বা 40 সালে আমরা মানে একদম বেশি বাজে অবস্থায় চলে যাবো না। এখনই তো অবশ্য খুব বাজে অবস্থা হয়ে গিয়েছে, অথবা ডেড সিটিতে পরিণত হবো না। ঠিক আছে, তো এটার ইন্ট্রোডাকশনে বলতেছে যে ট্রান্সপোর্টেশন সিস্টেমের ওভারভিউ। তো ট্রান্সপোর্ট বলতে বোঝাচ্ছে দ্য মুভমেন্ট অফ পিপল অ্যান্ড গুডস ফ্রম ওয়ান লোকেশন টু আদার। ইটস অ্যাবাউট পিপল অ্যান্ড গুডস। It involves spatial and temporal dimensions. So spatial and temporal dimension দুটো ইম্পর্টেন্ট। টেম্পোরাল মানে হচ্ছে টাইম রিলেটেড, তাই না? সো এটা আপনাদেরকে বোঝাচ্ছে মেইনলি যে দিনের সব সময় একই রকম ডিমান্ড থাকে না। পিক আওয়ার গুলোতে ডিমান্ড বেশি থাকে, অফ পিক আওয়ার গুলোতে ডিমান্ড কম থাকে। স্পেশাল বলতে বোঝাচ্ছে রাস্তাঘাটের ব্যাপারগুলোকে। সব রাস্তায় সমান ডিমান্ড থাকে না। ঠিক আছে, দিনের বেলায় পিক আওয়ারে বাসা থেকে, রেসিডেন্সিয়াল এরিয়া থেকে আমরা কমার্শিয়াল বিজনেস এরিয়াতে দিকে মুভমেন্টটা বেশি থাকে, ওই রাস্তায় জাম বেশি থাকে, তাই না? সকালবেলায় মতিঝিলের দিকে মানুষ বেশি যায়, অথবা যেসব জায়গায় অফিস আছে সেসব জায়গার দিকে মানুষ বেশি যায়। যেগুলো রেসিডেন্সিয়াল এরিয়া, যেমন আজিমপুর কলোনি, সুবানবাগ কলোনি, ওইখানে হয়তো সকালবেলা কেউই যায় না, কারণ ওখানে কিছুই নেই, তাই না? কিন্তু আবার বিকালবেলা যখন ছুটি হয় তখন হয়তো আজিমপুর কলোনির দিকে প্রচুর মানুষ যাচ্ছে, যারা ওই কলোনিতে থাকে তারা সব ওই দিকে যাচ্ছে, তাই না? তাহলে স্পেশাল ডিরেকশন, স্পেশাল একটা ডিরেকশন বোঝাচ্ছে, ইট ইজ এ প্রসেস। তো এখানে কতগুলো উদাহরণ দিয়েছে, এক্সাম্পল অফ এ ট্রাভেল ডে, যে লোকেশন 1 বাসায় ছিল, গাড়িতে করে লোকেশন 2 আপনার ওয়ার্কে গেল, তারপরে সেখান থেকে লাঞ্চ টাইমে একটা পাশের রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসলো, তারপর আবার অফিসে ব্যাক করলো, তারপরে ব্যাক করার সময় আবার গ্যাস স্টেশনে গিয়ে গ্যাস নিল, তারপর সেখান থেকে গ্রোসারি স্টোরে গিয়ে জিনিসপত্র কিনলো। ঠিক আছে, এটা যেহেতু বিদেশের ছবি, বিদেশে তো হচ্ছে বাচ্চাদেরকে ডে কেয়ার সেন্টারে রেখে যায়, সো ব্যাক করার সময় ডে কেয়ার সেন্টার থেকে বাচ্চাকে পিক করে আবার বাসায় ব্যাক করলো। ঠিক আছে, বাসায় ব্যাক করলো। এটা হচ্ছে একটা ট্রাভেল ডে। তাকে দিনে অনেকগুলো ট্রাভেল করা লাগলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ট্রাভেল করলো। এখানে একটা কার্গো ডেলিভারি ট্যুরের দেখাচ্ছে, যে এটা হচ্ছে কোম্পানি, একটা কোম্পানির গোডাউন, সেখান থেকে সে চিপস তৈরি করতেছে। চিপস তৈরি করে আপনার এইটা হচ্ছে প্রডিউসার, ধরেন এখানে ট্রাক গুলো রাখা আছে, কার্গো ট্রাক গুলো রাখা আছে, সেখান থেকে সে প্রথমে চিপসের ফ্যাক্টরিতে গেল, ফ্যাক্টরিতে গিয়ে চিপস কালেক্ট করলো, তারপরে বিভিন্ন আপনার বেস পয়েন্টে দিয়ে আসলো, এক একটা দোকানে দিয়ে আসলো। ঠিক আছে, বড় বড় দোকানে দিয়ে আসলো, বড় বড় দোকান থেকে আবার ছোট ছোট ভ্যানের মাধ্যমে মুদি দোকানে চলে যায়। ঠিক আছে, তো এরকম ট্রাভেল সিস্টেম। সিস্টেমের মধ্যে কি আছে? a system consisting of the means and equipment necessary for the movement of the people or goods. তাহলে ট্রান্সপোর্টেশন সিস্টেমের মধ্যে কি কি পড়বে? আমার যেসব মিনস আছে, মিনস বলতে কি কি হতে পারে, যেমন বাস একটা মিনস, ট্রাক একটা মিনস, গাড়ি একটা মিনস। একইভাবে আপনার ইকুইপমেন্ট থাকতে পারে, ঠিক আছে, রাস্তা, ঠিক আছে, অথবা মেট্রো রেলের স্টেশন গুলা, সবগুলোই হচ্ছে আমার মুভমেন্ট, পিপল অথবা গুডস এর মুভমেন্টের জন্য কাজে লাগতেছে। টোল সিস্টেম, সবগুলো মিলে হচ্ছে ট্রান্সপোর্টেশন সিস্টেমটা। এই সিস্টেমের কি এলিমেন্ট কি কি? একটা হচ্ছে ডিমান্ড, একটা হচ্ছে সাপ্লাই, একটা হচ্ছে ইন্টারভেনশন। ডিমান্ড কি? ডিমান্ড হচ্ছে মানুষজন অথবা মালামাল, এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হয়। মানুষজন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, অথবা মালামাল এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। সাপ্লাই কি? এই ডিমান্ডটাকে ফুলফিল করার জন্য আমার যা কিছু দেওয়া লাগবে। এর মধ্যে আছে ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক। নেটওয়ার্কের মধ্যে হাইওয়ে নেটওয়ার্ক হইতে পারে, রাস্তাঘাটের নেটওয়ার্ক, রেল ট্র্যাকের নেটওয়ার্ক হইতে পারে, ওয়াটারওয়ের নেটওয়ার্ক হইতে পারে, পাইপলাইনের নেটওয়ার্ক হইতে পারে। ঠিক আছে, মোডস কি মাধ্যমে যাবে, গাড়ির মাধ্যমে, বাসের মাধ্যমে, ট্রেনের মাধ্যমে, হেঁটে, এগুলো সবগুলো হচ্ছে মোড। সার্ভিস, সার্ভিসের মধ্যে ট্রান্সপোর্টিং সার্ভিস, মেইনটেনেন্স সার্ভিস, অপারেশন সার্ভিস, ঠিক আছে, সবগুলোই হচ্ছে সার্ভিসের মধ্যে পড়তেছে। আচ্ছা, ইন্টারভেনশন, এই ডিমান্ড আর সাপ্লাইটাকে মেইনটেইন করার জন্য আমার বিভিন্ন ধরনের প্ল্যানিং দরকার হয়, রুলস এর দরকার হয়, পলিসির দরকার হয়, সেগুলোকে বলা হচ্ছে ইন্টারভেনশন। ঠিক আছে, যেমন ট্রাফিক সিগন্যাল হচ্ছে একটা পলিসি বা একটা ট্রাফিক রুল। ঠিক আছে, যেখানে আমি কাউকে প্রথমে যেতে দিচ্ছি, তারপর তাদেরকে ব্লক করতেছি, অন্যদেরকে যেতে দিচ্ছি, আমি একটা ভারসাম্য ক্রিয়েট করার চেষ্টা করতেছি। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমার ইন্টারভেনশন। তো ট্রান্সপোর্টেশন সিস্টেমের গোলগুলো কি কি? মেইন গোল তো আমরা বুঝতে পারতেছি, পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যাব, কিন্তু কিভাবে যাব? এখানে অনেকগুলো অ্যাডজেক্টিভ দেওয়া আছে। এফিশিয়েন্টলি যাব, এফেক্টিভলি যাব, তাদের অ্যাক্সেসিবিলিটি থাকবে, মোবিলিটি থাকবে, অ্যাফোর্ডেবিলিটি থাকবে, সেফটি থাকবে, সিকিউরিটি থাকবে,
এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলিনেস থাকবে, সোশ্যাল ইকুইটি থাকবে, সাস্টেনেবিলিটি থাকবে। এগুলো উদাহরণ দিতে পারবেন কেউ? কোনটা দ্বারা কি বুঝাইছে, উদাহরণ দিতে পারবেন? হুম। স্যার এফেক্টিভনেসটা দিয়ে তো বোঝাচ্ছে যে আমি মানে আমার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যেতে পারবো, কোনো জ্যাম থাকবে না। আর এফিসিয়েন্সিটা তো স্যার আমার যে ট্রান্সপোর্টটা ইউজ করতেছি সেটা ঠিক মতো কাজ করতেছে সেটাকেই বোঝাচ্ছে না? গুড। সো এফিশিয়েন্টলি যেটা বলা যেতে পারে সবচেয়ে সহজ ভাষায়, যে আমার এখান থেকে আমার ইউনিভার্সিটির দূরত্ব হচ্ছে মেবি এতটুকু, 1 কিলোমিটার বা 2 কিলোমিটার। এটাতে নর্মালি আমি হেঁটে গেলে এত সময় লাগে, অথবা গাড়িতে গেলে 2 মিনিট 5 মিনিট লাগার কথা, 5 মিনিট লাগার কথা। কিন্তু এই 5 মিনিট যদি আমার পৌঁছাইতে পিক আওয়ারে যদি 2 ঘন্টা লাগে, তাহলে সেটা এফিশিয়েন্ট সিস্টেম না। ঠিক আছে, 5 মিনিটের দূরত্ব অতিক্রম করতে আমার যদি 2 ঘন্টা লাগে, সেটা এফিশিয়েন্ট সিস্টেম না। ঠিক আছে, এফেক্টিভলি আমি পৌঁছাতে পারতেছি নাকি, নাকি এমন একটা সিস্টেম যেখানে আমি ঠিকমতো পৌঁছাতেই পারবো না। এক্সেসিবিলিটি, আমি যেখানে পৌঁছাতে চাচ্ছি সেখানে এক্সেসিবিলিটি আছে নাকি। যদি এমন হইতো যে আপনার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি যে আফতাবনগরে আছে, সেখানে রাস্তা নাই, সামনের রাস্তাটা পুরোটা কাটা, তাহলে সেখানে যদি কোনো বৃদ্ধ মানুষ অথবা কোনো ফিজিক্যালি চ্যালেঞ্জ মানুষ, যাদেরকে হুইল চেয়ার ব্যবহার করতে হয়, তাদের যাতায়াতের জন্য সেরকম ভালো ব্যবস্থা না থাকে, যেমন আমাদের আপনারা যে লাস্ট যখন ইউনিভার্সিটি দেখে আসছেন, যে ইউনিভার্সিটির সামনের রাস্তাটা পুরোটা কাটা ছিল, ওই বিভিন্ন বড় বড় পাইপ বসাচ্ছিল, তাই না? বিভিন্ন বড় বড় পাইপ বসাচ্ছিল। তো ওরকম সিস্টেম যদি থাকতো যে গাড়ি যেতে পারতেছে না, গাড়ি যেতে পারতেছে না, ঠিক আছে, তখন একজন ফিজিক্যালি চ্যালেঞ্জ পার্সন কিভাবে ওখানে পৌঁছাবে? এক্সেসিবিলিটি নাই, রাস্তা নাই। ঠিক আছে, এফোর্ডেবিলিটি, আমার এখান থেকে এখানে যেতে কত টাকা লাগবে? যেমন আমার ধরেন এখন এখান থেকে আমি যদি বিদেশ যেতে চাই, অনেক টাকা লাগে। এফোর্ড করতে পারবো কি পারবো না? ঠিক আছে, যদি এফোর্ড করা যেত, অনেকেই হয়তো আরো বেশি বেশি বিদেশ যেত। এফোর্ড করতে পারে না দেখি মানুষজন বিদেশ যায় না, তাই না? সেফটি সিকিউরিটি, ঠিক মতো পৌঁছাতে পারবো নাকি রাস্তায় যেতে যেতেই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, হাই জায়গার মুখোমুখি পড়বো, যেই মাধ্যমে যাচ্ছি সেই মাধ্যমে কি পরিমাণ আপনার গ্যাস এমিশন করে, নয়েজ এমিশন করে, ঠিক আছে, নয়েজ পলিউশন করে কিনা, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি নাকি, সেগুলা। সোশ্যাল ইকুইটি, সব শ্রেণীর মানুষ ব্যবহার করতে পারে নাকি। ঠিক আছে, আমি আমার ইকোনমিক ব্যাকগ্রাউন্ড বাদ দিয়েও আমি ঠিক মতো কি বলে পাবলিক ট্রান্সপোর্ট বা প্রাইভেট ট্রান্সপোর্ট ইউজ করে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি নাকি। সাস্টেনেবিলিটি, আমার সিস্টেমটা সাস্টেনেবল কিনা, দীর্ঘদিন টিকবে কিনা। ঠিক আছে, এগুলো হচ্ছে সবই ট্রান্সপোর্টেশন সিস্টেমের গোল। এবং এই এত ডাইভার্স গোলের কারণে আসলে কিন্তু ট্রান্সপোর্টেশন সিস্টেমের জিনিসগুলা আসলে অনেক ইন্টারডিসিপ্লিনারি হয়, অনেক ইন্টারডিসিপ্লিনারি হয়। আচ্ছা, মিনস টু অ্যাচিভ দিস গোলস, কিভাবে আমি অ্যাচিভ করতে পারি? প্ল্যানিং। সো প্ল্যান করতে হবে, ফার্স্ট একটা প্ল্যান থাকতে হবে যে আমার কোথায় কি পরিমাণ ডিমান্ড ক্রিয়েট হবে, ঠিক আছে, কোন জায়গা থেকে মানুষ কোন জায়গায় যাইতে চায়, কিভাবে যেতে পারবে। ঠিক আছে, হোয়াট উইল আ ট্রান্সপোর্টেশন সিস্টেম লুক লাইক ইন দ্য ফিউচার। সো এটা সবসময় হচ্ছে একটা ফিউচারের কথা চিন্তা করে করা হয়, কারেন্টার না। ফিউচার, 20 বছর পরে কি হবে, 40 বছর পরে কি হবে। ঠিক আছে, হোয়াট উইল বি ডান ইন হোয়াট সিকোয়েন্স টু অ্যাচিভ প্ল্যানিং অবজেক্টিভ। সো এগুলো আমার প্ল্যান, এগুলাকে অ্যাচিভ করার জন্য আমি কোন সিকোয়েন্সে কি করব, কোন সিকোয়েন্সে কি করব। আমি কি আগে মেট্রো রেল তৈরি করব, নাকি আমি আগে পাতাল রেল তৈরি করব, নাকি আন্ডারগ্রাউন্ড রেল তৈরি করব, নাকি অন্য কিছু করব। আমি ঢাকা শহরকে ডিসেন্ট্রালাইজ করব, যে সবকিছু ঢাকা শহরে থাকার দরকার কি, সব ইন্ডাস্ট্রি ঢাকার বাইরে বের হও, সব বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান ঢাকার বাইরে বের হয়ে যাও। ঠিক আছে, এরকম প্ল্যানিং করব, কি করব। তারপরে প্ল্যানিং এর পরে সেকেন্ড পার্টটা হচ্ছে ম্যানেজমেন্ট এন্ড অপারেশন। সো ম্যানেজমেন্ট আর অপারেশন হচ্ছে অনেকটা আপনার কারেন্ট অবস্থা সম্পর্কে, যে এখন কি কি ইস্যু আছে, এই ইস্যুগুলাকে সলভ করার জন্য কি কি রেসপন্স দরকার। আমার কি এখন নতুন কোনো পলিসি দরকার, আমার ট্রাফিক সিস্টেমের যে সিগন্যাল গুলা রেড ইয়েলো গ্রিন, এগুলো কি নতুন টাইমিং দরকার, নতুন করে ডিজাইন করা দরকার। ঠিক আছে, সো এগুলো হচ্ছে ম্যানেজমেন্ট অপারেশন রিলেটেড। কোন রাস্তাকে কি আমি সকালবেলা শুধু ওয়ান ওয়ে করে দিব? ঠিক আছে, 4টা লেন আছে, 4টা লেনের মধ্যে দেখা যায় যে একদিকে পুরোটা ব্লক, আরেক দিক পুরোটা ফাঁকা। তো তখন কি আমি এরকম কন্ট্রাফ্লো করে দিব? কন্ট্রাফ্লো আপনাদের আসছিল, কন্ট্রাফ্লো মানে কি, আপনি রুলস ব্রেক করে আপনি অন্যদিকে যাওয়ার সুযোগ দিবেন। ঠিক আছে, সো এটা যেমন হতে পারে যে আপনার কি বলো,
এরকম নর্থ কোনো সাউথ ডিরেকশনে বেশি রাশ থাকলে তখন স্যার হ্যাঁ স্ট্রেস ডিরেকশনটাকেও নর্থ সাউথে দিকে করে দেওয়া। গুড। তো ধরেন এরকম একটা ডিরেকশন ছিল, এখানে লেন গুলো এইদিকে যাবে আর এখানে লেন গুলো হচ্ছে আপনার এইদিকে যাবে, ঠিক আছে? তো হঠাৎ করে দেখা গেল যে এখানে একটা হারিকেন ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? তাহলে সবাইকে এখানে কি করতে হবে? এভাকুয়েট করতে হবে, চলে যেতে হবে। তখন যেহেতু আপনার এই ডিরেকশনে যাওয়ার ডিমান্ডটা বেড়ে যাচ্ছে, তখন এই রাস্তাটাকে ক্লোজ করে দেওয়া হয়, ক্লোজ করে বলা হয় এই ডিরেকশনে এদিকে চলাচল করবে, ঠিক আছে? একটা লেন হয়তো রাখা হয়, একটা লেন যদি কারো সিভিয়ার দরকারে ওইদিকে যাওয়ার দরকার পড়ে, কিন্তু বাকি সব লেন এইদিকে করে দেওয়া হয়, এবং এটাকে বলা হচ্ছে কন্ট্রাফ্লো। কন্ট্রাফ্লো, তো এটা তো আমি এক্সট্রিম কন্ডিশন বললাম, যে ন্যাচারাল ডিজাস্টার হারিকেন। এরকম পিক আওয়ারও চিন্তা করা যেতে পারে। পিক আওয়ারে সবাই যদি মতিঝিলের দিকে যায়, অপর দিকে রাস্তা ফাঁকা থাকে, তাহলে অপর দিকে রাস্তাটাকে ইউজ করা যেতে পারে, ঠিক আছে? এরকম একটা চিন্তা। এগুলো সবই কি টেম্পোরারি জিনিসপত্র। আচ্ছা, স্যার কমন অ্যাপ্রোচ বলেন। স্যার আমাদের রাস্তাগুলোতে দেখা যায় যদি ওই যে 4টা লেনের কথা বলছিলেন এর মধ্যে 3টা লেন দিয়ে গাড়ি যাবে, তো মাঝে মধ্যে দেখা যায় বাকি যে একটা লেনে ওপর দিক দিয়ে গাড়ি আসবে ওইটাও ড্রাইভাররা দখল করে নেয় ও 3টা লেনের সাথে। তো ওইটাকে ওভাবে মেনটেন করতে হবে আর কি। এগুলো যেই জিনিসগুলো পলিসি তো আসলে মানে এনফোর্সমেন্ট ছাড়া হয় না কখনো। বাংলাদেশে সবচেয়ে বড় অভাব হচ্ছে এনফোর্সমেন্টের। এনফোর্সমেন্ট যদি ঠিকঠাক মতো হইতো তাহলে অনেকেই হয়তো অনেক কিছু করতো। এনফোর্সমেন্ট ঠিকঠাক মতো হয় না, এটা অনেক কারণ আছে, আপনি অলরেডি জানেন, তাই না? সো জি স্যার। এনফোর্সমেন্টটাকে ঠিকঠাক মতো ইয়া করা, টিকেটিং করা, পেনাল্টি দেওয়া, এগুলো যদি ঠিকঠাক মতো কাজ হতো তাহলে হয়তো অনেকখানি সমস্যার সমাধান হইতে পারতো। আচ্ছা, a common approach used in planning, managing, operating transportation systems, travel demand forecasting method, ঠিক আছে? ট্রাভেল ডিমান্ড ফোরকাস্টিং মেথড, এটার মধ্যে আমরা এই প্ল্যানিং, ম্যানেজিং, অপারেটিং সিস্টেমটাকে সলভ করতে পারবো। কি কি সলভ করতে পারবো? হেল্প টু আইডেন্টিফাই প্রবলেমস, আমরা প্রবলেম কি আইডেন্টিফাই করতে পারবো। এভালুয়েট অল্টারনেটিভ পলিসিস, স্ট্র্যাটেজিস, প্রজেক্টস, এই প্রবলেমটাকে সলভ করার জন্য কি পলিসি নেওয়া যেতে পারে, স্ট্র্যাটেজি নেওয়া যেতে পারে, প্রজেক্ট নেওয়া যেতে পারে, সেগুলাকে এভালুয়েট করা, ঠিক আছে? ধরেন আমি 3টে প্রজেক্টের কথা চিন্তা করলাম, একটা হচ্ছে মেট্রো রেল করা, একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড রেল করা, আর আরেকটা মেবি চিন্তা করলাম যে ঢাকা থেকে সব শিল্প কারখানা ঢাকার বাইরে শিফট করা। কোনটার কি সুবিধা অসুবিধা এভালুয়েট করা, এবং কোনটা সবচেয়ে ভালো কাজ করবে সেটাকে সিলেক্ট করে সেই প্রজেক্টটা করা, ঠিক আছে? মনিটর সিস্টেম পারফরমেন্স, বা আমি যেই জিনিসটা সিলেক্ট করলাম সেই প্রজেক্টে আমার পারফরমেন্সটা কিরকম হচ্ছে। তাহলে এখানে ইনপুট হিসেবে আসতেছে কি কি ট্রাভেল ডিমান্ড ফোরকাস্টিং এ, আমার কারেন্ট অথবা ফিউচার প্রবলেম, প্রোগ্রাম অথবা প্রজেক্ট, আমার বর্তমানে কি সমস্যা অথবা ভবিষ্যতে কি সমস্যা হবে, অথবা কি কি প্রোগ্রাম প্রজেক্ট নিতে হবে, যেগুলো হচ্ছে ইনপুট। ট্রাভেল ডিমান্ড ফোরকাস্টিং এর মধ্যে ফেলি, এটা একটা মেথড অথবা মডেলিং হতে পারে, সেখান থেকে আমি ডিসিশন মেক করব, ঠিক আছে? আচ্ছা, so what is travel demand forecasting? A process to predict the impacts that various policies and programs will have on the travel demand in certain areas in the future. Yes, আমার বিভিন্ন পলিসি প্রোগ্রামের কারণে ট্রাভেল ডিমান্ডে কি ধরনের ইম্প্যাক্ট আসবে, বাড়বে, কমবে, কি হবে, ঠিক আছে? সাধারণত ফিউচারের জন্য। রোল, a fundamental step in almost all land use and transportation planning of projects, ঠিক আছে? এটা একটা ফান্ডামেন্টাল স্টেপ। ল্যান্ড ইউজ আমরা সামনে আরো পড়বো, ঠিক আছে? এটা আসবে। হেল্প ডিভাইন অ্যান্ড এভালুয়েট অল্টারনেটিভস দ্যাট কুড ইমপ্রুভ দ্য ট্রান্সপোর্টেশন সিস্টেম পারফরমেন্স। সো আমাদের গোল হচ্ছে সিস্টেমের পারফরমেন্স। ঢাকা শহর এখন খুবই পুয়ার, ট্রান্সপোর্টেশন সিস্টেমটা কিভাবে পারফর্ম করতেছে, ঠিক আছে? এটার জন্য আমাদের অল্টারনেটিভ কি কি আছে ডিফাইন করা এবং এভালুয়েট করা, ঠিক আছে? রোল, মেথড আমার হইতে পারে, কোয়ালিটেটিভ হইতে পারে। কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, কোয়ালিটেটিভ অ্যানালাইসিস বুঝেন? তো কোয়ান্টিটিভ মানে ওটা জি সংখ্যা স্যার। রিলেটেড হবে। কোয়ান্টিটেটিভ বলতে সংখ্যা বোঝায়, আর কোয়ালিটেটিভ গুড, বলতে সংখ্যা একটু রিলেটেড। ডেসক্রিপটিভ বোঝাচ্ছে। ওকে, তো সবগুলা কিন্তু আসলে আপনি ট্রান্সপোর্টেশন সেক্টরে সবকিছু কিন্তু আপনি সংখ্যা দ্বারা বুঝতে পারবেন না। যেমন আমি উদাহরণ দিই যে কোয়ান্টিটি,
আমার কি বলে অ্যাক্সিডেন্টের সংখ্যা কত, এটা কোয়ান্টিটি আপনি বুঝতে পারতেছেন, ঠিক আছে। কিন্তু কোয়ালিটেটিভ কি হতে পারে, যেমন একজন মানুষের কনভিনিয়েন্স, এটা একটা অ্যাবস্ট্রাক্ট বিষয়, তাই না? একজন মানুষ পাবলিক ট্রানজিট ব্যবহার করতে কতটা কনভিনিয়েন্ট ফিল করে, কত স্বাচ্ছন্দ্য বোধ করে, এটা হচ্ছে একটা কোয়ালিটিভ বিষয়, এবং এটা পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে, ঠিক আছে, পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে। সো এমন হইতে পারে যে পাবলিক ট্রানজিট ব্যবহার করতে কনভিনিয়েন্ট লাগে না, অনেক মানুষ পাবলিক ট্রানজিট ইউজ করে না, তাই না? সো কোয়ালিটেটিভ অ্যানালাইসিস কিন্তু এখানে কাজে লাগে, ঠিক আছে। এবং আপনারা যে কোশ্চেন গুলো দেখতেছেন, অনেকগুলো কোশ্চেন কিন্তু কোয়ালিটেটিভ কোশ্চেন, ঠিক আছে। যেমন এই মতামতের সাথে এগ্রি করেন, ডিসএগ্রি করেন, ঠিক আছে, এগুলো কিন্তু কোনো ভ্যালু নাই, তাই না? আপনি এগ্রি করতেছেন, ডিসএগ্রি করতেছেন, অথবা আপনার কোনো ফিলিংস, ঠিক আছে, এই জিনিসগুলোর উপর বেস করে কিন্তু আপনার ডিসিশন চেঞ্জ হতে পারে। তো এগুলো হচ্ছে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস, ঠিক আছে। এটা হচ্ছে টাইম স্কেল, ফোকাস অন লঙ্গার টাইম পিরিয়ডস। সো এটা সাধারণত আমার কারেন্ট বা অল্প কিছু দিনের জন্য টার্গেট করা হয় না, বরঞ্চ দীর্ঘ সময়ের জন্য টার্গেট করা হয়, 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর, 100 বছর, ঠিক আছে, এরকম লম্বা টাইমের জন্য এই জিনিসগুলো আপনার করা হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আমরা নেক্সট দিন ট্রাভেল ডিমান্ড ফোরকাস্টিং থেকে আবার শুরু করব, ঠিক আছে। আমার অ্যাটেন্ডেন্স নেওয়া বাকি আছে, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। ছয় জুলাইয়ের পর ক্লাস হয় নাই, আমি কি একদিন অ্যাটেন্ডেন্স নেই? একদিন নেওয়া হয়নি তো। এক্সাম তো ছিল 13 তারিখে। আচ্ছা, মাঝখানে একদিন ছয়ের পরে 8, 8-এর পরে 13, 13-র পরে আজকে 15। হ্যাঁ, তানজিনা নাই, ফাহিম, প্রেজেন্ট স্যার। মুমিন, ইয়েস স্যার। রাফি, ইয়েস স্যার। শৌমিক, রুকসানা, ফারিয়া, ইয়েস স্যার। মুয়াজ, অমিত, প্রেজেন্ট স্যার। সাধন, প্রেজেন্ট স্যার। আলিফ, সামিউল, রুদ্র তো ছিল মনে হয়, জুবায়ের, ইয়েস স্যার। ফয়সাল মোল্লা, ফয়সাল আহমেদ, ইয়েস স্যার। মুহাম্মেদ, নিখিল, Yes. ফারদিন, না, জনি, ইয়েস স্যার। আশফাক, ইয়েস স্যার। আনিকা, ইয়েস স্যার। নোমান, ইয়েস স্যার। আরফিন, ইয়েস স্যার। মাহিন, প্রেজেন্ট স্যার। মাকসুদ, ইয়েস স্যার। সাকিব, ইয়েস স্যার। নাইমুল, ইয়েস স্যার। ঐশী, ইয়েস স্যার। বিলাস, ইয়েস স্যার। পায়েল। ইয়েস স্যার। ঠিক আছে, ধন্যবাদ। স্যার 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 আমার বলেন। নেটটা চলে গিয়েছিল। হ্যাঁ, দিয়েছি আপনাকে। যারা ক্লাসে স্যার রিয়াকশন আমার করে, নেটটা চলে গিয়েছিল, প্রেজেন্ট দিতে পারি নাই। হ্যাঁ বুঝতে পেরেছি।